এক দুঃখের দিনে একটি মেয়ে কাঁদছিল। তার পুরো পরিবার মারা গিয়েছিল এবং তার টাউনও ধ্বংস হয়ে গিয়েছিল। তার ছোটবেলার বন্ধু কাফকা তাকে শান্ত করার চেষ্টা করছিল। সে তার বন্ধুকে বলে, মিনা, আমি বড় হয়ে প্রতিরক্ষা বাহিনীর সবচেয়ে শক্তিশালী অফিসার হব এবং তোমাকে রক্ষা করব। আমি তোমাকে আর কোনো কষ্ট পেতে দেব না। আমি সবসময় তোমার পাশে থাকব। মিনা তাকেও প্রতিশ্রুতি দেয় যে সেও প্রতিরক্ষা বাহিনীর একজন অফিসার হবে এবং তাকে রক্ষা করবে। এরপর অনেক বছর কেটে যায়। মিনা বড় হয় এবং প্রতিরক্ষা বাহিনীর অন্যতম শক্তিশালী ক্যাপ্টেন হয়। সবাই তাকে ভালোবাসে এবং সম্মান করে। কিন্তু কাফকা ছিল একজন ব্যর্থ মানুষ। তার শারীরিক শক্তি খুব কম ছিল এবং সে কেবল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত। ডিফেন্স ফোর্স যখন কোনো কায়দীদের হত্যা করত, তখন কাফকা তার দল নিয়ে এসে দানবগুলোর অবশিষ্ট অংশ পরিষ্কার করত, যাতে শহরে আগের রূপ ফিরিয়ে আনা যায়। সে এখন একটি নোংরা অ্যাপার্টমেন্টে থাকে। তার জীবন ছিল খুব হতাশাগ্রস্ত। তার বয়সও আইনগতভাবে প্রতিরক্ষা দলে যোগ দেওয়ার জন্য পেরিয়ে গিয়েছে। তাই তার ডিফেন্স ফোর্স হওয়ার স্বপ্ন ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তার প্রতিদিন হতাশায় কাটত। পরের দিন কাফকা তার কাজে যায়। সেখানে এসে নতুন ছেলেকে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দলে দেখতে পায়। তার নাম রেনো। তারও কাফকার মতো একই স্বপ্ন ছিল। সে প্রতিরক্ষা দলের একজন অফিসার হতে চায়। রেনো কাফকাকে জিজ্ঞেস করে, তুমি কেন ডিফেন্স ফোর্স হওয়ার স্বপ্ন থেকে হার মেনে নিয়েছো? সে শুনেছিল যে কাফকা প্রতিরক্ষা দলে যোগ দিতে চেয়েছিল। কাফকা তাকে বলে, অনেক কিছুই আমাদের মতো মানুষের জন্য অসম্ভব। আমরা জন্ম নিয়েছি এইভাবে। আমরা যতই চেষ্টা করি না কেন, আমাদের পক্ষে কঠিন বাধাগুলো অতিক্রম করা সম্ভব নয়। তাই আমি হাল ছেড়ে দিয়েছি। রেনো কাফকাকে জবাব দেয়, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি কখনোই হাল ছাড়ব না। আমি অবশ্যই প্রতিরক্ষা দলের একজন অফিসার হব। এরপর সে চলে যায়। কাফকা এই কথাগুলো শুনে খুব কষ্ট পায় এবং নিজেকে লুজার অনুভব করতে শুরু করে। এরপর তারা তাদের স্বাভাবিক কাজে যায় এবং দানবের বডি পরিষ্কার করতে শুরু করে। রেনো এইসব কাজে অভ্যস্ত ছিল না, তাই কাফকা তাকে সাহায্য করে। সে তার সঙ্গে নিজের খাবার শেয়ার করে এবং তাকে প্রাথমিক বিষয়গুলো শেখায়। তাই সে দিনটি খুব ভালোভাবেই যাচ্ছিল। দিনের শেষে রেনো কাফকাকে তার সবকিছুর জন্য ধন্যবাদ জানায় এবং বলে, সকালে তোমাকে অপমান করার জন্য আমি দুঃখিত, কিন্তু আমি তোমাকে একটি কথা জানাতে চাই। প্রতিরক্ষা দল এবছর এজ লিমিটে 1 বছর বাড়িয়ে দিয়েছে। তার মানে তুমি এখনো দলে যোগ দেওয়ার জন্য আরেকবার আবেদন করতে পারবে। আমি তোমাকে এই কথাটি বলছি কারণ সকালে আমার মনে হয়েছিল যে তুমি এখনো ডিফেন্স ফোর্স হওয়ার স্বপ্ন দেখো। আমি হয়তো ভুলও হতে পারি, তবে এই সিদ্ধান্ত তোমার। এরপর রেনো সেখান থেকে যেতে থাকে। কাফকা তার কথাগুলো শুনে খুব প্রভাবিত হয়। তাই সে যখন তাকে জবাব দিতে যাচ্ছিল, তখনই একটি দানব রেনোর পিছন থেকে এসে তাকে আক্রমণ করতে যায়। কাফকা দ্রুত গতিতে দৌড়ে গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। সে সামনে থাকা দানবটিকে দেখে ভয় পেয়ে যায় এবং রেনোকে বলে, এখন তুমি এখান থেকে চলে যাও এবং দানবটির অবস্থান সম্পর্কে ডিফেন্স ফোর্সকে জানাও। আমি তোমাকে পালানোর জন্য এই দানবকে ব্যস্ত রাখবো। রেনো মানতে চায় না এবং বলে, আমি তোমাকে ছেড়ে যাব না। তুমি নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ। আমি তোমার সাথে আছি। আমরা দুইজনই একসঙ্গে কোনো পথ বের করে নিব। কাফকা তাকে বলে, তোমার একটি স্বপ্ন আছে এবং তোমাকে তা পূরণ করতে হবে। আমি যদি তোমার মৃত্যুর কারণ হই, তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। তাই তুমি তাড়াতাড়ি যাও। রেনোর অনিচ্ছা সত্ত্বেও তাকে যেতে হয়। এরপর দানবটি তার উপর ঝাঁপিয়ে পড়ে। কাফকা দানব থেকে বাঁচার জন্য দৌড়াতে শুরু করে, কিন্তু অনেক চেষ্টা করার সত্ত্বেও অবশেষে তার পা ভেঙে দেয় এবং তাকে মাটিতে ফেলে দেয়। মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে যাবে। এই মুহূর্তে কাফকা মিনার কথায় মনে পড়ে। তার সেই প্রতিশ্রুতির কথাও মনে পড়ে যা সে তাকে দিয়েছিল। সে আশা ছেড়ে দেয় এবং নিজেকে দানবটির কাছে সমর্পণ করে দেয়। মনে হচ্ছিল সে মারা যাবে, কিন্তু হঠাৎ রেনো ফিরে আসে এবং তাকে দানবের হাত থেকে রক্ষা করে। রেনো বলে, আমি তোমাকে মরতে দেব না যতক্ষণ আমি এখানে আছি। যদি আমি এখন তোমাকে রক্ষা করতে না পারি, তাহলে আমি কিভাবে প্রতিরক্ষা দলের একজন অফিসার হতে পারবো? কাফকা তার চোখে বিশ্বাস করতে পারছিল না। কাফকা তাকে বলে, তুমি এইখানে কেন? আমরা দুইজনে মারা যাব। রেনো বলে, সমস্যা কি? গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমি আমার সবটুকু চেষ্টা করেছি, তবে আমি কখনোই হাল ছাড়ব না। এই সময় দানবটি তার সমস্ত শক্তি জড়ো করে ফেলে এবং তাকে দেখে মনে হচ্ছিল সে তাকে হত্যা করেই দিবে। তখনই মিনা দানবদের মেরে তার বন্ধুকে বাঁচিয়ে নেয়। সে তাদের দুজনকে বাঁচায় এবং তার সৈন্যদের ইনফর্ম করে যে একজন আহত আছে। এরপর সে কাফকার দিকে এমনভাবে তাকায় যে সে তাকে চেনেই না। কাফকা তাকে সামনে দেখতে পেয়ে হতাশ হয়ে যায়। এরপর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। সে
হাসপাতালে জেগে ওঠে। তার মন খারাপ ছিল কারণ তার পা ভেঙে গিয়েছে। তার অবস্থা খুব খারাপ ছিল। সে তার ভবিষ্যৎ নিয়ে ভাবছিল যে তার পায়ের কারণে সে তার কোনো কাজ করতে পারবে না। মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত দুশ্চিন্তা তার উপরে এসে পড়েছে। কিন্তু রেইনোর কথা তার চিন্তা ভাবনা থামিয়ে দেয়। রেইনো তার পাশে থেকে তাকে বলে, আজ যদি তুমি আমাকে না বাঁচাতে তাহলে আমি এখানে মৃত অবস্থায় পড়ে থাকতাম। তুমি আজ অসাধারণ কাজ করেছো কাপকা। এই কয়েকটি কথা শুনে সে খুব খুশি হয়ে যায় এবং তার আত্মবিশ্বাস ফিরে আসে। সে আবারও সিদ্ধান্ত নেয় যে সে কখনোই হাল ছাড়বে না। এরই সাথে রেইনোকে ধন্যবাদ জানায়। সবকিছুই ঠিকঠাক চলছিল। হঠাৎ এক অদ্ভুত কাইজু পোকা কাপকার মুখ দিয়ে তার ভেতরে প্রবেশ করে। রেইনো কাপকার চিৎকার শুনে কিছুই বুঝতে পারছিল না। সে তাড়াতাড়ি পর্দা সরিয়ে দেখে হতবাক হয়ে যায়। কাপকা পুরোটাই বদলে গিয়েছিল এবং সে একটি দানবে রূপান্তরিত হয়ে গিয়েছিল। রেইনো কিছুই বুঝতে পারছিল না। এই সময় একজন বৃদ্ধ লোক পাশ দিয়ে যাওয়ার সময় কাপকাকে দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে সবকিছু জানিয়ে দেয়। এই দেখে দুইজনেই হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। রেনো তাকে বলে বৃদ্ধ লোকটি পুলিশকে খবর দিয়েছে এবং প্রতিরক্ষা দল খুব শীঘ্রই তোমার কাছে চলে আসবে। কাপকা খুব ভয় পেয়ে যায় এবং বৃদ্ধ লোকটিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে যাতে সে ভয় না পায়। কিন্তু তার ভয়ঙ্কর চেহারা দেখে সে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। এত সময় প্রতিরক্ষা বাহিনী কাইজুর ব্যাপারে জেনে গেছে। তাদের নেতৃত্বে ছিল মিনা। এদিকে রেইনো জানতো যে কাপকাকে লুকিয়ে থাকতে হবে, কারণ প্রতিরক্ষা বাহিনী যদি তাকে দেখে ফেলে তবে তাকে মেরে ফেলবে। এত সময়ে কাপকা নিজের অতিমানবীয় শক্তির জন্য একটি প্রাচীরকে ভুলবশত স্পর্শ করে ভেঙে ফেলে। সে এবং রেইনো দৌড়াতে লাগে এবং প্রতিরক্ষা বাহিনী আশারাকে লুকানোর চেষ্টা করে। কিন্তু কাপকা তার দানবরূপ নিয়ন্ত্রণ করতে পারছিল না। তার শরীর অদ্ভুতভাবে পরিবর্তন হতে শুরু করে। এরপর সে এক জায়গায় থামে এবং দুশ্চিন্তায় পড়ে যায় যে সে সম্ভবত তার স্বপ্ন কখনো পূরণ করতে পারবে না। কিন্তু রেইনো তাকে জলদি করতে বলে, কারণ ডিফেন্স ফোর্স আসতেই চলেছে। রেইনো বলে, চলো আমরা এক জায়গায় লুকিয়ে থাকি যাতে কেউ আমাদের খুঁজে না পায়। কাপকা তার সঙ্গে যেতে শুরু করে, কিন্তু হঠাৎ পাশে এক কাইজু দানব মাটি ভেদ করে উঠে যায়। মনে হচ্ছিল যে সে আক্রমণ করতে যাচ্ছে। রেইনো বলে, ডিফেন্স ফোর্স কিছুক্ষণ তার সঙ্গে ব্যস্ত থাকবে, তাই তোমার লুকোনো খুব সহজ হবে। তারপর তারা সত্যি লুকিয়ে যায়। এদিকে দানবটি একটি বাড়িকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। মনে হচ্ছিল যে সেই বাড়ির মা এবং তার মেয়ে মারা যাবে। তখন শিশুটি তার মাকে বাঁচানোর জন্য তার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করে, কিন্তু সে কিছুই করতে পারে না। দানবটি সেই মেয়েটিকে খেয়ে ফেলতে যাচ্ছিল, তখনই কাপকা একটি শক্তিশালী ঘুষি দিয়ে দানবটিকে মেরে ফেলে। এমনকি সে নিজের শক্তি দেখেও অবাক হয়ে যায়, কিন্তু সে জানতো যে সময় নেই এবং প্রতিরক্ষা বাহিনী আসার আগে তাকে দ্রুত দানবকে শেষ করতে হবে। তাই সে তার সমস্ত শক্তি তার হাতে জড়ো করে এবং দানবটিকে এক ঘুষি দিয়েই উড়িয়ে দেয়। এরপর সে মা এবং মেয়ের কাছে যায় এটি নিশ্চিত করতে যে তার মা ঠিক আছে কিনা। সে যখন চলে যাচ্ছিল তখনই ছোট মেয়েটি তাকে ধন্যবাদ জানায়। সে একজন নায়ক হিসেবে একটি মানুষকে রক্ষা করতে পেরেছে। এই অনুভূতি তাকে খুব ভালো লাগে। এরপর কাপকা তার দানব রূপ নিয়ন্ত্রণ করে রেইনোকে বলে, আমি এখন বুঝেছি আমাকে কি করতে হবে, চলো আমরা যাই। এরপর প্রতিরক্ষা বাহিনী আসার আগে তারা জায়গাটি ছেড়ে চলে যায়। ডিফেন্স ফোর্স যখন সেই এলাকায় পৌঁছায় তখন তারা কোনো চিহ্ন খুঁজে পায় না। মিনা কিছুই বুঝতে পারছিল না, তাই সে ছোট মেয়েটিকে যা ঘটেছিল তা জিজ্ঞেস করে। মেয়েটি তাদের জানায় যে একজন কাইজু তাদের বাঁচিয়েছে। মিনা এই কথা শুনে অবাক হয়ে যায়। এখন একটি কাইজুকে ধরতে বাকি রয়ে গেছে। সেই কাইজুটির খবর নিউজে ছড়িয়ে পড়ে এবং সেই পালিয়ে যাওয়ার দানবটির নাম দেওয়া হয় কাইজু নাম্বার 8। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। রেইনো এবং কাপকা প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার জন্য একটি পরীক্ষা দিয়েছিল, তাই তাদের কাছে একটি চিঠি আসে যে তারা প্রথম ধাপের পরীক্ষায় নির্বাচিত হয়েছে। রেইনো খুব খুশি হয়ে কাপকাকে এই খবর জানাতে তার কাছে ছুটে যায়। সে তার কাছে পৌঁছায় এবং দেখে যে কাপকা একটি দানবের শরীরে রূপান্তরিত হয়ে আছে। দেখে রেইনো রেগে যায় এবং কাপকাকে নিজেকে ঠিক করতে বলে। কাপকা নিজেকে ঠিক করে আর বলে, আরে চিন্তা করো না, এইখানে কেউ নেই। এটা একটা পরিত্যক্ত জায়গা যা সবার থেকে দূরে। রেইনো তাকে পরীক্ষার রেজাল্টের চিঠিটি দেয় এবং বলে, তুমি অবশেষে পরীক্ষায় পাস হয়েছ। কাপকা তাকে বলে, আমি প্রতি বছরই এতে পাস করি, তবে আমার জন্য দ্বিতীয় ধাপের পরীক্ষাটাই আসল সমস্যা। পরদিন কাপকা এবং রেইনো তাদের গাড়ি করে পরীক্ষার জায়গায় যায়। তারা সেখানে অনেক লোককে দেখে যারা অবশেষে পরের ধাপের পরীক্ষাগুলো দিতে এসেছিল। সবকিছু ঠিক ছিল, কিন্তু হঠাৎ একটি মেয়ে তাকে বলে, তোমার গাড়ি এখান থেকে সরিয়ে নাও, এই জায়গায় আমি পার্ক করব। কাপকা তাকে বলে, এখানে আরো অনেক খালি জায়গা আছে। মেয়েটি বলে, আজ 5 নম্বরটি আমার জন্য
লাকি নাম্বার, তাই আমি 55 নম্বর জায়গাটি নেব, তাই তাড়াতাড়ি গাড়িটি সরিয়ে নাও। কিন্তু কাপকা সেটি করতে রাজি হয় না। এই শুনে মেয়েটি নিজের জ্যাকেট খুলে ফেলে এবং তার স্যুটটি সক্রিয় করে, ফলে তার শরীর থেকে একটি বিশাল শক্তি বেরিয়ে আসে এবং সে এক হাতেই গাড়িটি তুলে নেয়। এরপর সে গাড়িটি সাইডে ছুঁড়ে ফেলে দেয়। কাপকা হতবাক হয়ে যায়। এরপর মেয়েটি তাকে বলে, আমার নাম কিকোরু, এই নামটি মনে রেখো। এই সময় কাপকাও রেগে যায় এবং গাড়িটির কাছে গিয়ে সেটিকে ঠিক করে বলে, আমার নাম কাপকা, আমার নামটিও মনে রেখো। মেয়েটি তার শক্তি দেখে অবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে এই বছরের পরীক্ষায় অনেক ভালো ক্যান্ডিডেট এসেছে। এরপর মেয়েটি তাকে ছেড়ে ভিতরে চলে যায়। এই সময় রেনু খুব রেগেছিল, কারণ কাপকা লোকের সামনে নিজের কাইজু শক্তি ব্যবহার করেছে। এতে সে ধরাও পড়ে যেতে পারত। কাপকা তার কাছে ক্ষমা চায় এবং বলে, আমি শুধুমাত্র আমার হাতটাই রূপান্তরিত করেছিলাম। রেনু শান্ত হয়। এরপর তারা ফিজিক্যাল টেস্ট দিতে শুরু করে, যা ছিল কাপকার জন্য খুব কঠিন একটি পরীক্ষা। কাপকা এই সমস্ত অনুশীলনে খুব কষ্ট করে শেষ করে, এমনকি সে এসেছিল একেবারে শেষ 10 জনের মধ্যে। অন্যদিকে কিকোরু প্রথম থেকে 5 নম্বরে ছিল। সে কাপকার দিকে তাকায় এবং বিজয়ের হাসি হেসে বলে, তোমার কথা বলার মাত্র 2 ঘন্টা হয়েছে আর তুমি এখন হেরে গিয়ে মাটিতে পড়ে আছো। এরপর কিকোরু তাকে তাচ্ছিল্য করে কথা বলতে শুরু করে। কাপকা এই কথা শুনে খুব হতাশ হয়ে যায়। এই সময় ভাইস ক্যাপ্টেন হোশিনা মিনার কাছে নতুন আসা অ্যাপ্লিকেন্টদের কাগজগুলো দেখাচ্ছিল। মিনা ডিফেন্স ফোর্সের 3rd ডিভিশনের একজন ক্যাপ্টেন ছিল, কিন্তু যখন সে কাপকার নামটি দেখে তখন সে ভাইস ক্যাপ্টেনকে অ্যাপ্লিকেন্টদের বিষয়ে বলতে বলে। তাই হোশিনা এরপর থেকে পরীক্ষার আবেদন করা সব অ্যাপ্লিকেন্টদের সম্পর্কে বলতে শুরু করে। এই বছরে অনেক প্রতিভাবান ক্যান্ডিডেট এসেছে, মনে হচ্ছে আমরা এবার অসাধারণ জিনিয়াসদের দেখতে পাবো। এরপর দ্বিতীয় পরীক্ষা ঘোষণা করা হয়। এর আগে রেকর্ড হিসেবে তাদের দ্বিতীয় ধাপের পরীক্ষায় কাইজুদের দেহ পরিষ্কার করতে হতো, কিন্তু ভাইস ক্যাপ্টেন হোশিনা জানায় যে সেকেন্ড রাউন্ডে তাদের সবাইকে সেই সমস্ত কাইজুদের মারতে হবে। তাদের কিছু স্যুট এবং অস্ত্র দেওয়া হয় যা তাদের যুদ্ধে সাহায্য করবে। এই স্যুটটি যে কেউ পরলে তার শরীরের আকারে বদলে যায়, এমনকি তার শক্তিও অনেক গুণ বাড়িয়ে দেয়। উদাহরণস্বরূপ রেনুর দক্ষতা 8% বেড়ে গেছে, এর 18%, এই 20% এবং এইভাবেই সব দক্ষতা বেড়েছে। তখন ভাইস ক্যাপ্টেন হোশিনা তাদের বলে, চিন্তা করো না, যদি তোমাদের স্যুটের শক্তি কম হয় তাহলে সময়ের সাথে সাথে এর ক্ষমতা বাড়তে থাকবে। এমনকি যদি তোমাদের দক্ষতা 1%ও হয় তাহলেও তুমি এই পরীক্ষায় পাস হতে পারবে। কিন্তু আমাদের মহান কাপকার দক্ষতা ছিল 0%। এই দেখে হোশিনা তার উপরে হাসতে থাকে, কারণ এটি ছিল একটি অলৌকিক ঘটনা। কাপকা নিজের সর্বোচ্চ চেষ্টা করছিল নিজের ক্ষমতা বাড়াতে। সেখানে কিকোরুর দক্ষতা ছিল 46% এবং এটাই ছিল সবচেয়ে বেশি। পরীক্ষাটি শুরু হয়, সবাই তাদের অস্ত্র নেয় এবং দানবদের দিকে ছুটে যায়। কিকোরু তার স্যুটের শক্তি ব্যবহার করে কোনো কাইজুকে রেহাই দেয় না। তার পেছনের অ্যাপ্লিকেন্টরা তার মতো একই কাজ করে, কিন্তু এদিকে আমাদের কাপকাই দুঃখিত ছিল, কারণ সে নিজের অস্ত্রটুকুও ঠিকমতো তুলতে পারছিল না। তখন ভাইস ক্যাপ্টেন সবাইকে বলে যে যদি কেউ আহত হয় এবং পরীক্ষা চালিয়ে যেতে না পারে তাহলে আমরা তাকে পরীক্ষা থেকে সরিয়ে নেব এবং এর ফলে সে ফেল হয়ে যাবে। কিন্তু যদি তোমরা সফল হও তাহলে ক্যাপ্টেন মিনাই তোমাদের পুরস্কৃত করবে। তখন হোশিনা সবাইকে জানান যে ক্যাপ্টেন মিনাও এখানে আছেন এবং সবাইকে দেখছেন। এই কথা শুনে কাপকা খুব উৎসাহিত হয় এবং তার বড় অস্ত্রটি ফেলে দেয়। সে হাতে একটি পিস্তল নেয়। তারা লক্ষ্য করে যে সবাই মিলে একই দানবকে মারার চেষ্টা করছে, কিন্তু মারতে পারছে না। তখন কাপকা সেই দানবটিকে চিনতে পারে, তাই সে দানবের উপরে একটি স্টান গ্রানেড মারে, ফলে দানবটি কিছুই দেখতে পায় না। এরপর সে অন্যদের ইঙ্গিত দেয় দানবের পেটে গুলি করতে। তারা তার কথা শুনে আক্রমণ করে এবং দানবটি মারা যায়। কাপকা বুঝতে পারে যে সে তার দুর্বল শক্তি দিয়ে দানবকে হত্যা করতে পারবে না, তাই সে দানবগুলোর দুর্বল দিক তার সহকর্মীদের জানিয়ে তাদের সমর্থন করার সিদ্ধান্ত নেয়, কারণ সে কয়েক বছর ধরে এই কাইজুর পরিষ্কার করার কাজ করে এসেছে। সে যখন অন্য কাউকে সাহায্য করতে যাচ্ছিল তখনই একটি দানব মাটি থেকে বেরিয়ে এসে তাকে আক্রমণ করে, ফলে সে দেওয়ালে প্রচন্ড জোরে আঘাত খেয়ে গুরুতর আহত হয়ে পড়ে। কাপকার দিকে দেখে হোশিনা জানায় যে সে তার সিলটি অ্যাক্টিভেট করে দিবে। এই সময় দানবটি তার কাছে আসছিল এবং এই দৃশ্য সবাই দেখছিল।
যাচ্ছিল। কাপকা হাল ছাড়তে রাজি ছিল না। সে বলে, আমি যদি এখানে হাল ছেড়ে দিই তাহলে আমি পরীক্ষায় ফেল হব এবং আমার ডিফেন্স ফোর্সে যোগ দেওয়ার একমাত্র সুযোগটিও হারাবো। আমি মরলেও হাল ছাড়বো না। তখন দানবটি তার কাছে এসে তাকে হত্যা করতে যাচ্ছিল। এই দেখে সবাই অবাক হয়ে যায়। হঠাৎ করে কিকরু খুব সাহসের সাথে সে দানবটিকে শেষ করে ফেলে। সে কাপকার সামনে দাঁড়ায় এবং বলে, যতক্ষণ আমি যুদ্ধক্ষেত্রে আছি ততক্ষণ আমি কাউকে মরতে দেব না। এরই সাথে সে কাপকাকে অপমান করে এবং অন্য দানবদের মারতে চলে যায়। কাপকা তার কথা শুনে উৎসাহিত হয়। সে তার পায়ের দিকে তাকায় যা ভেঙে গিয়েছিল। ভাইস ক্যাপ্টেন হোশিনা তাকে বলেন, যদি তুমি চলতে না পারো তাহলে মরার চেয়ে সম্মানজনকভাবে পরীক্ষা থেকে সরে যাওয়া ভালো। কিন্তু এই আঘাত কাপকার স্বপ্নের কাছে কোনো বড় ব্যাপার নয়। সে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে উঠে দাঁড়ায় এবং অবশেষে কাপকার দক্ষতা 0 থেকে কিছুটা বেড়ে যায়। এটি ছিল 0.01%। এটা এখন খুব কম, কিন্তু এটাই তার স্বপ্ন পূরণের পথ। সবাই যা ঘটছে তাতে অবাক হয়ে যায়। তারা খুব খুশিও হয়। এরপর কাপকা রেনোকে বলে, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। আমি চাই তুমি একা যাও। আমি তোমাকে আটকে রাখতে চাই না এবং তোমার ব্যর্থতার কারণও হতে চাই না। রেনো বলে, আমি তোমার সাথে আছি। আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। তাই রেনো তাকে কাঁধে তুলে নেয়। ভাইস ক্যাপ্টেন হোশিনা তাকে দেখে হাসতে হাসতে লুটিয়ে পড়ে। অন্যদিকে কিকরু তার সমস্ত শক্তি দিয়ে দানবদের ধ্বংস করে যাচ্ছিল। সে একটিও কাইজুগুলোকে রেহাই দিচ্ছিল না। বাকি পরীক্ষার্থীরা তার শক্তিতে মুগ্ধ হয়ে যায়। মেয়েটি সত্যি কোনো দানবকে জীবিত রাখছিল না। সে সত্যি সত্যি সেখানকার দানবদের শেষ করে দেয় এবং অবশেষে মেন কাইজুটিকে মারার জন্য তার কাছে যায়। সে মেন কাইজুটিকে এক গুলিতে হত্যা করে ফেলে। পরীক্ষাটি অবশেষে শেষ হয়। সবাই সফল হয়েছিল, কেউ পরীক্ষায় ফেল হয়নি। কাপকা নিজেও অবাক হয়ে যায় যে সেও পাস হয়ে গেছে। কিন্তু তখনই সে মেন দানবের মধ্যে থেকে আরেকটি দানব বেরিয়ে আসে। কিকরু সে দানবটিকে দেখতে পায়। দানবটিও মানুষের ভাষায় কথা বলতে পারছিল এবং হঠাৎ করে দানবটি কিকরুর শরীরে সমস্ত জায়গায় গুলি করে গুরুতর আহত করে ফেলে। সে মাটিতে পড়ে যায়। সে বৃহৎ মৃত দানবটিও উঠে যায় এবং সে সেখানকার সমস্ত দানবকে জাগিয়ে তোলে। অপারেশন রুমে সবাই কিকরুর চিৎকার শুনতে পায়। তারা বুঝতে পারে যে কিছু সমস্যা হয়েছে। তারা দানবটির শক্তি পরীক্ষা করে এবং দেখে যে সেটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তাদের মনে হচ্ছিল যে সব অ্যাপ্লিকেন্ট মারা যাবে। কিকরু সে দানবটিকে থামানোর জন্য তার শেষ চেষ্টা করছিল, কিন্তু সে পারছিল না। ভাইস ক্যাপ্টেন হোশিনা ও মিনা তাদের বাঁচানোর জন্য গেটের ভিতরে প্রবেশ করে, কিন্তু কিকরু অনেক দূরে ছিল। তাই তাদের মনে হচ্ছিল যে তারা সময় মতো হয়তো পৌঁছাতে পারবে না। এই সময়ে কিকরু দানবটি দ্বারা আঘাত পেয়ে তার হাত ভেঙে গিয়েছিল। তখন তার বাবার কথা মনে পড়ে। তার বাবা কিকরুর উপর বিশ্বাস করতেন এবং জানাতেন যে সে সবসময় শক্তিশালী হবে এবং কখনো হার মানবে না। কিন্তু কিকরু নিজের বাঁচার আশা ছেড়ে দিয়েছিল। তখনই সেখানে কাপকা চলে আসে। কিকরু যখন তাকে দেখে তখন সে অবাক হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছিল না। কিকরু জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? এরপর কাপকা দানবের রূপ ধারণ করে এবং তাকে বলে, তুমি তোমার কাজ করেছো, এবার বাকিটা আমার উপরে ছেড়ে দাও। এই সময় অপারেশন রুমে তারা একটি নতুন কাইজুর উপস্থিতি লক্ষ্য করে। তার শক্তি ছিল ভয়ঙ্কর। সে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনকে নতুন কাইজুটির শক্তি সম্পর্কে জানায়, যা ছিল 9.8। ভাইস ক্যাপ্টেন বলেন, নিশ্চয়ই পরিমাপটি ভুল দেখাচ্ছে, আর সেটি যদি না হয় তবে আমরা সত্যি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দানবগুলির মধ্যে একটির মুখোমুখি হব। এদিকে কাপকা তার সমস্ত শক্তি জড়ো করে, তোমার সময় এখন শেষ। সে তার সমস্ত শক্তি দিয়ে তাকে এক ঘুষি মারে এবং তাকে উড়িয়ে দেয়। মেয়েটি কাপকার শক্তি দেখে মুগ্ধ ও অবাক হয়ে যায়। সে তার চোখে বিশ্বাস করতে পারছিল না। একটি বিপজ্জনক দানব তার পেছনে ছিল এবং তাকে হত্যা করতে যাচ্ছিল। তখনই কাপকা সে দানবটিকে মেরে তাকে বাঁচিয়ে নেয়। কাপকা তাকে বলে, চিন্তা করো না, যতক্ষণ আমি আছি ততক্ষণ তোমার কিছুই হবে না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তুমি ডিফেন্স ফোর্সের মধ্যে কাউকেই এই বিষয় কিছুই বলবে না। রেনু তার পিছন থেকে এসে তার মাথায় একটি আঘাত করে। সে তাকে বলে, তুমি কি করছো? তোমার শরীরের অর্ধেকটাই দেখা যাচ্ছে। এই পুরো জায়গাটিতে ড্রোন আছে। চলো আমরা তাড়াতাড়ি এখান থেকে পালাই যাতে কেউ আমাদের দেখতে না পায়। কিকরু তাকে দেখে অবাক হয়ে যায় এবং আহত থাকায় সে অজ্ঞান হয়ে পড়ে। কেউ সেখানে আসার আগে তারা জায়গাটি ছেড়ে বেরিয়ে যায়। এরপর ক্যাপ্টেন মিনা ও হোশিনা সেই জায়গায় পৌঁছায়। তারা কিছুই বুঝতে পারছিল না যে এখানে কি ঘটেছে। তারা জানতো যে কিকরু শক্তি
শক্তিশালী, কিন্তু সে একা এই দানবটিকে এইভাবে হারাতে পারবে না। তারা বুঝতে পারে যে এখানে কিছু একটা বড় রহস্য আছে যা তাদের পেছনে ঘটছে। হোশিনা লক্ষ্য করেন যে ধ্বংস চিহ্নগুলি 3 মাস আগের মতোই, তাই ওই ঘটনার মধ্যে কিছু একটা সম্পর্ক আছে বলে মনে হয়। এরপর কাপকা এবং কিকোরুকে চিকিৎসা দেওয়া হয়। হসপিটালে রেনো কাপকার খেয়াল রাখছিল। মিনা তাদের পেছনে দাঁড়িয়ে কাপকার কথাগুলো শুনতে পায় যখন সে তার স্বপ্ন নিয়ে কথা বলছিল এবং বলছিল যে সে কখনোই হাল ছাড়বে না। ক্যাপ্টেন মিনা তার কাছে যায় এবং কাপকাকে বলে, আমি জানি তোমরা কিকোরুকে নিয়ে এসেছো, তাই এর জন্য ধন্যবাদ। এরপর সে তাদের ছেড়ে চলে যায়। এদিকে কিকোরুর জ্ঞান ফিরে এলে হোশিনা তার কাছে গিয়ে জিজ্ঞেস করে সেখানে কি হয়েছিল। সে কাপকার কথা মনে করে যে সে কিভাবে তাকে বাঁচিয়েছিল, কিন্তু সে কাপকার নিরাপত্তার কথা ভেবে ভাইস ক্যাপ্টেনকে সত্যটা বলে না। সে ভাইস ক্যাপ্টেনকে মিথ্যা বলে যে সে একাই ওই বিশাল দানবটিকে হত্যা করেছে। এইদিকে যে দানবটিকে পরীক্ষার এলাকায় দেখা গিয়েছিল সে বাথরুমে বসে খবর শুনছিল যে দুর্ঘটনায় কয়জন মারা গিয়েছে, কিন্তু সে শুনে আশ্চর্য হয়ে যায় যে নিহতর সংখ্যা 0। সে বুঝতে পারে যে কেউ না কেউ শক্তিশালী আছেই যার জন্য সেখানে কেউ মারা যায়নি। এরপর সে নিজের চেহারা পাল্টে ফেলে এবং তার সহকর্মীদের ফোন ধরে। এরপর সে যখন বাথরুম থেকে বেরিয়ে আসে তখন আমরা জানতে পারি যে সেই লোকটিও কাপকার পরিচ্ছন্নতা দলের সঙ্গে কাজ করে। কয়েকদিন পর কাপকা হসপিটাল থেকে ছাড়া পেয়ে রেনোর সঙ্গে দেখা করে এবং তাদের পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করতে থাকে। কাপকা খুব চিন্তিত ছিল, তাই সে রেনোকে দোষারোপ করে বলে সবকিছু তোমার জন্য হয়েছে, তুমি আমাকে আবার সমস্যায় ফেলেছ। রেজাল্টের কথা ভেবে কাপকার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। এরপর তাদের সঙ্গে কাজ করা এক ব্যক্তি তাদের পরীক্ষার ফলাফল নিয়ে আসে। তারা দুইজনেই আলাদাভাবে নিজের খাম খোলে। কাপকা প্রচন্ড টেনশনে ছিল, কিন্তু ফলাফল দেখে সে অবাক হয়ে যায়। কি হয়েছে তা এখনো জানা যায় না। কিছুদিন পর নতুন অফিসাররা সবাই এসেছিল। যারা পরীক্ষায় পাস করেছিল তারা সবাই সেখানে ছিল। তাদের সবাইকে তৃতীয় ইউনিটে যুক্ত করা হয়েছে, যার প্রধান ছিলেন ক্যাপ্টেন মিনা। সেখানে কিকোরুকে ডাকা হয় শপথ গ্রহণের জন্য। তখন মিনা তার সাহায্যের জন্য তাকে কৃতজ্ঞতা প্রকাশ করে। কিকোরু খুব খুশি ছিল, কিন্তু একই সময়ে কিছুটা দুঃখিতও ছিল। সে খুশি ছিল কারণ অবশেষে সে ডিফেন্স ফোর্সে যোগ দিতে পেরেছে, কিন্তু দুঃখিত ছিল কারণ কাপকা সেখানে ছিল না। সে মনে করে কাপকা সম্ভবত পরীক্ষায় ফেল করেছে। বাস্তবে যখন তারা রেজাল্ট দেখেছিল তখন কাপকাকে ফেল করা হয়েছিল। কিন্তু ভাইস ক্যাপ্টেন হোশিনা সবাইকে বলেন, আমি এই ছেলেকে আমার সঙ্গে একজন রিজার্ভ অফিসার হিসেবে চাই, কারণ সে অন্যদের সাহায্য করার জন্য নিজের জীবন বাজি রেখেছিল। সে আহত হওয়ার পরও হাল ছাড়েনি। আমাদের এমন অফিসারের প্রয়োজন। আর সত্যি বলতে সে খুব ফানি। তখনই কাপকা দেরি করে অনুষ্ঠানে পৌঁছায়। আসলে সে কোনো অফিসার নয়। তখন মিনা নিজের ভাষণ শুরু করে। সেই মুহূর্তে কাপকা খুব খুশি ছিল এবং অনুভব করছিল যে অবশেষে সে মিনার সাথে একই পথে চলতে পারবে। সে মিনার নাম ধরে ডাকে এবং বলে, আমি সবসময় তোমাকে সাহায্য করব। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ সে ক্যাপ্টেনকে কোনো সম্মান ছাড়াই কথা বলেছে। ক্যাপ্টেন বলেন, যেহেতু তুমি আমাকে অসম্মানিতভাবে কথা বলেছ, তাই এখনই তুমি 100টি পুশ আপ করো। যতক্ষণ না তুমি সেগুলো শেষ করছো ততক্ষণ তুমি এখান থেকে যেতে পারবে না। তখন হোশিনার কাপকাকে আরেকটি সুযোগ দেওয়ার কারণ হলো যে যখন কাইজু নাম্বার 8-এ সিগন্যাল পাওয়া গিয়েছিল তখন তার শক্তি ছিল 9.8, কিন্তু একই সময়ে কাপকারও সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। তাই হোশিনা অনুভব করেছিল যে কাইজু নাম্বার 8-এর সঙ্গে কাপকার নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। কিছুক্ষণ পর কাপকা এবং রেনো কিকোরুর সঙ্গে একটি রেস্টুরেন্টে দেখা করে এবং তাকে কাপকার কাইজু হওয়া সম্পর্কে পুরো পরিস্থিতি বুঝিয়ে বলে। কাপকা তাকে বলে যে সে ডিফেন্স ফোর্সের ক্যাপ্টেনের কাছে এই সমস্যার সমাধানের জন্য বলবে, কিন্তু কিকোরু তাকে বলে, তুমি কি পাগল? এটা কখনোই করবে না, কারণ ডিফেন্স ফোর্স যদি জানতে পারে যে তুমি একটি কাইজু তাহলে তারা তখনই তোমাকে মেরে ফেলবে, আর যদি নাও মারে তাহলে তোমার শরীর থেকে অস্ত্র তৈরি করে দানবদের বিরুদ্ধে ব্যবহার করবে। কাপকা এই কথা শুনে খুব ভয় পেয়ে যায় এবং বলে, তাহলে কি করব? মেয়েটি তাকে বলে, সমাধান হলো তুমি তোমার শক্তি যতটা সম্ভব লুকিয়ে রাখবে এবং কাউকে এই সম্পর্কে জানাবে না, না হলে তোমার মৃত্যু নিশ্চিত। তুমি আমার জীবন বাঁচিয়েছ, তাই আমি তোমার এই কথাটি গোপন রাখবো এবং কাউকে বলবো না, কিন্তু যদি কোনোদিন তোমাকে মানুষের ক্ষতি করতে দেখি তাহলে তোমাকে মেরে ফেলবো। কাপকা হেসে বলে, ঠিক আছে, যদি এমন কিছু হয় তাহলে তুমি আমাকে মেরে ফেলতে পারো। এরপর সবাই ট্রেনিং এলাকায় যায় এবং নিজের দক্ষতা বাড়াতে থাকে। রেনো সবচেয়ে দ্রুত ছিল, তার শক্তি 18% বৃদ্ধি পেয়েছিল। অন্য একজনের শক্তি 20% এবং আরেকজনের 15% বৃদ্ধি পেয়েছিল। আর কিকোরু শক্তি 55% বৃদ্ধি পেয়েছিল, যা সত্যি অনেক বেশি। কিন্তু আরেকজন নায়ক কাপকা তার শক্তি মাত্র 1% বৃদ্ধি পেয়েছে, কিন্তু সে সবার চেয়ে বেশি খুশি ছিল। সে কিকোরু
কিকরুকে তার 1% বৃদ্ধির কথা বলে বিরক্ত করতে থাকে। এরপর তাদের দিনগুলো প্র্যাকটিস, ব্যায়াম এবং প্রশিক্ষণের মধ্যে দিয়ে কাটতে থাকে। কাফকা সবার চেয়ে বেশি পরিশ্রম করত এবং তাদের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করত। সে রাতেও পড়াশোনা করত এবং ঘুমাতো না। ক্যাপ্টেন হোসিনা তাকে দেখে তার কাছে গিয়ে বলে, তাড়াতাড়ি ঘুমাও যাতে তোমার শরীর এই পরিশ্রমের সঙ্গে মানিয়ে নিতে পারে। তখন কাফকা বলে, আমার সহকর্মীদের চেয়ে যদি আমি বেশি পরিশ্রম না করি তাহলে আমি ডিফেন্স ফোর্স থেকে বাদ পড়ে যাব। হোসিনা তার কথা শুনে খুব প্রভাবিত হন এবং তাকে চাবি দিয়ে বলেন, লাইট বন্ধ করে দিও। এরপর তিনি চলে যাচ্ছিলেন, কিন্তু যাওয়ার আগে তিনি কাফকাকে একটি কথা বলেন। সেটি হলো যে এখানে তুমি কারো সঙ্গে বন্ধুত্ব করে নিও না, কারণ যে কোনো মুহূর্তেই তুমি যাকে পাশে দেখছো পরের মুহূর্তে তারা মারাও যেতে পারে। কাফকা অবাক হয়ে যায় এবং কথা বলার আগেই অ্যালার্ম বেজে যায়, যার মানে কাইজুর হামলা হয়েছে। হোসিনা কাফকাকে বলে, প্রস্তুত হও, এটা তোমার প্রথম মিশন, এটি সহজ হবে না। এরপর সবাই একত্রিত হয়, সাধারণ মানুষদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। সেনাবাহিনী ও ডিফেন্স ফোর্সের সঙ্গে যোগ দিয়ে মানুষের জন্য জিনিসপত্র পরিবহন সহজ করছিল। মিনা তার দলের সবাইকে একত্রিত করে এবং বোঝায় যে দানবগুলো কিভাবে মাটির নিচে থেকে বের হচ্ছে এবং কিভাবে তারা ছড়িয়ে পড়ছে। সে আরো বলে যে সে নিজে বড় দানবকে উপর থেকে শেষ করবে এবং তাদের সবাইকে ছোট দানবগুলোকে শেষ করতে হবে। এরপর সবাই গাড়িতে উঠে এবং নিজেদের মধ্যে পরিকল্পনা ভাগ করে নেয়। যুদ্ধ শুরু হতে চলেছে। তারা দানবটার কাছে পৌঁছে একটি ছাদে অপেক্ষা করে। হোসিনা তাদের চারপাশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং সবকিছুই বুঝিয়ে বলে, দানবগুলো বড় গর্ত থেকে বের হয়ে ছড়িয়ে পড়ছে, তাই তাদের এখনই কিছু একটা করতে হবে। অপারেশন রুম থেকে তাকে জানানো হয় যে সমস্ত নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে এবং সবকিছু ঠিক আছে। হোসিনা সব নতুন সদস্যদের প্রস্তুত হতে বলে এবং মিশন শুরু করার ঘোষণা দেন। তিনি বলেন, এটি হলো তোমাদের প্রথম মিশন। আমি চাই তোমরা সবাই কঠোর পরিশ্রম করে যতটা সম্ভব পরিস্থিতি সামলাও। কিকরু এই সব কথা শুনে উৎসাহিত হয়ে ওঠে। কাফকাও খুব উত্তেজিত ছিল এবং মনে মনে বলছিল, চলো ছোট দানবগুলোকে আক্রমণ করা শুরু করি। মিনা একটি হেলিকপ্টারে চড়ে সেই জায়গায় যায় যেখান থেকে সে দানবটিকে শুট করবে। তার সহকর্মীরা কাজ শুরু করে। নিচ থেকে দানবটিকে আঘাত করা হয় এবং উপর থেকে এয়ারফোর্সও আঘাত করে চলছিল। পরিস্থিতি খুব ভালো ছিল। দানবটি সত্যি সেই জায়গার দিকে যাচ্ছিল যেখানে তারা চেয়েছিল। ছোট দানবগুলো ছড়িয়ে পড়ছিল এবং সবাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছিল। কিকরু কারো কথা শুনছিল না। সে যাকে দেখছিল তাকে ধ্বংস করে দিচ্ছিল। কিন্তু কাফকা দাঁড়িয়েছিল এবং কি করবে বুঝতে পারছিল না। সে নিজেকে দুর্বল ভাবছিল এবং তার সহকর্মীদের সাহায্য করার জন্য একটি উপায় খুঁজছিল। তার মনে একটি মাত্র চিন্তা আসে, আমাকে এই দানবগুলোর দুর্বল জায়গা খুঁজে বের করতে হবে। তারপর কাফকা দানবগুলির দুর্বল জায়গাগুলি বোঝে এবং সেই অনুযায়ী হোসিনাকে জানায়। হোসিনা কাফকার এই বুদ্ধিমত্তায় খুশি হন, কিন্তু কাফকা তাকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়। সেটি হলো যে এই দানবগুলোর প্রজনন তন্ত্র রয়েছে, যেগুলো দানবগুলি মারা যাওয়ার পরেও ভিতরে জীবিত থাকতে পারে। কিন্তু যদি তাদের প্রজনন তন্ত্রগুলো ধ্বংস করা যায় তাহলে তারা আর জীবিত হতে পারবে না। হোসিনা এই তথ্য জেনে খুব খুশি হন এবং দলের সকলের মধ্যে এই তথ্য ছড়িয়ে দেন। এদিকে রেইনো তার পুরো শক্তি দিয়ে দানবগুলোর সঙ্গে লড়াই করছিল। রেইনোর একটাই লক্ষ্য ছিল, নিজের শক্তি আরো বাড়ানো, যাতে তার বন্ধু কাফকাকে আর দানবে রূপান্তরিত হতে না হয় এবং তাদের রক্ষা করতে না হয়। সে সত্যিই তার বন্ধুকে অনেক ভালোবাসে। ঠিক সেই মুহূর্তে মিনা সেখানে পৌঁছায় এবং তার বন্দুক লোড করে এবং সংকেতের জন্য অপেক্ষা করতে থাকে। তার মনে পড়ে কাফকার কথা, যখন সে বলেছিল যে সে একজন দুর্দান্ত ডিফেন্স ফোর্স অফিসার হবে। তখন মিনা মনে মনে বলে, কাফকা দেখো আমি কি করতে পারি। এরপর সে নিজের শক্তি 96%-এ পৌঁছায় এবং সে দানবটির উপর লক্ষ্য স্থির করে আর এমন এক কামানের হামলা করে যা পুরো দানবটির শরীরকে বিস্ফোরিত করে দেয়। ফলে কাইজুটির কোর বাইরে চলে আসে। দলটি মিনাকে কোর প্রকাশ পাওয়ার বিষয়ে জানায় এবং সে আবার লোড করে। মিনা দানবটিকে গুলি করে ধ্বংস করার জন্য আরো আঘাত করে। কাফকা এটা দেখে একেবারে হতবাক হয়ে যায়। হোসিনা তাকে পাশ থেকে বলে, তুমি কি এই শক্তির সাথে কোনোদিন ম্যাচ করতে পারবে? এই সেই যার পাশে আমরা সবাই থাকতে চাই। তুমি কি পারবে তার মতো হতে? কাফকা বলে, এটা আমার পক্ষে অসম্ভব। তখন সে আবার হোসিনাকে জিজ্ঞেস করে, সে কি এটি করতে পারবে? হোসিনা বলে, না, যদি বন্দুকের কথা বলো তাহলে আমি ক্যাপ্টেন মিনার চেয়ে অনেক দুর্বল, কিন্তু ছোট দানবের ব্যাপার হলে কেউ আমাকে হারাতে পারবে না। এরপর সে আলোর গতিতে একটি কাইজুকে শেষ করে দেয়। কাফকা এই অবিশ্বাস্য
গতি দেখে অবাক হয়ে যায়। হোসিনা তাকে বলেন, মিনার পরে আমি একমাত্র যে সবচেয়ে শক্তিশালী, তাই দ্রুত শক্তিশালী হওয়ার চেষ্টা করো। এরপর ছোট কাইজুগুলো বৃহৎ কাইজুর মৃত শরীর থেকে বেরিয়ে শহরে ছড়িয়ে পড়তে শুরু করে। মিনার কাজ শেষ হয়ে গেছে, এখন বাকি দায়িত্ব দলের উপর পড়েছে। তারা দানবগুলোর বিরুদ্ধে লড়াই শুরু করে এবং হোসিনা উপর থেকে সব পর্যবেক্ষণ করতে থাকেন। রেইনো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছিল এবং সামনে যা আসছিল সব শেষ করে যাচ্ছিল। সে এবং ইহারু কাইজুর দেহ খুঁজতে খুঁজতে একটি এলাকায় পৌঁছায় এবং অবাক হয়ে যায়। একজন ব্যক্তি দানবগুলোর মৃত শরীরের সামনে বসে বলছিল, কিভাবে এটি এত তাড়াতাড়ি মারা গেল? আমি নিশ্চিত যে আমারও কিছু ভুল হয়েছে এই প্রজনন অঙ্গগুলো রোপণ করতে। রেইনো তাকে বলে, আঙ্কেল আপনি এখানে কি করছেন? এখনই চলে যান, জায়গাটি বিপজ্জনক। লোকটি তার দিকে তাকায়, দেখা যায় যে সেই একই কাইজু যে আগেও কিকরুকে আক্রমণ করেছিল। মনে হচ্ছে এবার একটা অনেক বড় ভয়ঙ্কর লড়াই হবে। সেই মুহূর্তে পুরো ডিফেন্স টিম এক জায়গায় ছিল আর রেইনো এবং ইহারুই শুধুমাত্র সেইখানে ছিল। কেউ জানতো না কি হচ্ছে। দানবটি নিজের আঙ্গুল তাক করে এবং আক্রমণ করে, যা ইহারুর বুকে আঘাত করে। সে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যায়। রেইনো কি হচ্ছে তা বুঝতে পারছিল না। লোকটি তার চেহারা বদলে দানব কাইজুতে পরিণত হয়। রেইনো তখনই দলকে খবর দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা শুনতে পাচ্ছিল না। দানবটি তাকে বলে, এত কষ্ট করে লাভ নেই, এই এলাকাটি আমি একটি প্রতিবন্ধক দ্বারা ঘিরে রেখেছি। কেউ তোমার কথা শুনতে বা এখানে আসতে পারবে না। রেইনো বুঝে যায় যে এটাই তাদের জীবনের শেষ। সে তার বন্ধু ইহারুকে চিৎকার করে বলে, দ্রুত এখান থেকে পালিয়ে যাও এবং কাউকে আমার অবস্থা জানাও যাতে তারা আমাকে বাঁচাতে পারে। দানবটা রেইনোকে আক্রমণ করে, কিন্তু রেইনো সে আক্রমণ এড়াতে সক্ষম হয়। এটি সম্ভব হয়েছিল কারণ কিকরু তাদের আগে জানিয়েছিল যে এই দানবটি অদৃশ্য এবং দ্রুত আঘাত করে, কিন্তু তার আক্রমণের দিক সবসময় তার আঙ্গুলের দিকে থাকে। তাই রেইনো আক্রমণটি এড়াতে পেরেছিল। দানবটি ইহারুকে আবার আক্রমণ করে, কিন্তু রেইনো তাকে বাঁচায় এবং বলে, দ্রুত পালিয়ে যাও, আমরা কিছু করতে পারবো না। তখন ইহারু বুঝতে পারে যে সে তার বন্ধুর জন্য বোঝা হয়ে দাঁড়িয়ে রয়েছে। সে তাকে ছেড়ে যায় যাতে সে সাহায্য আনতে পারে। সেই মুহূর্তে রেইনো কাপকার কথা মনে পড়ে। যখন কাপকাও এই কাজ করে তাকে দানবের হাত থেকে বাঁচিয়েছিল, সে খুব রেগে যায়। দানবটি বলে, তোমাকে ধ্বংস করব। সে দানবের উপর আক্রমণ করে, কিন্তু দানবটির শক্তি অনেক বেশি ছিল, তাই রেইনো সম্পূর্ণ ভেঙে পড়ে। দানবটি তার সমস্ত আক্রমণ এড়াতে থাকে, তাকে অপমান করে এবং তাকে শেষ করার জন্য একটি শক্তিশালী আঘাতের প্রস্তুতি নেয়। কিন্তু হঠাৎ ইহারু ফিরে আসে। সে বলে, আমি তোমাকে একা মরতে দেব না। আমরা একসঙ্গেই এই ফাঁদে পড়েছি এবং আমরা একসঙ্গেই এখান থেকে বের হব। রেইনো বলে, তুমি কি পাগল? তুমি কেন কাউকে সাহায্য করার জন্য বললে না? আমরা এইভাবে শুধু শুধু মারা যাব। ইহারু বলে, যখন আমি তোমাকে দেখলাম তখন আমি এতটাই অসহায় এবং দুর্বল অনুভব করলাম যে আমি তোমাকে হারাতে পারি না। যখন প্রথমবার মিনা আমাকে বাঁচিয়েছিল তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি অনেক শক্তিশালী হব এবং কখনো হার মানব না, কিন্তু আজ আমি অনুভব করলাম যে আমি সে দুর্বল ব্যক্তি রয়ে গেছি। তখন তুমি আমাকে কাইজুর হাত থেকে বাঁচিয়েছিলে, তাই এখন আমি তোমাকে বাঁচাবো। যে আমার চেয়েও দুর্বল সে আমাকে রক্ষা করছে এবং আমার জন্য নিজের জীবন উৎসর্গ করছে। রেইনো যখন এই কথা শোনে তখন সে উৎসাহিত হয় এবং বলে, ঠিক আছে। সে দানবটিকে শেষ করার জন্য ছুটে যায়। অন্যদিকে বাকি অফিসাররাও বুঝতে পারে যে রেইনো এবং ইহারুকে ট্র্যাক করা যাচ্ছে না। কাপকায়োটি জানতে পারে এবং সন্দেহ করে যে তারা নিশ্চয় কোনো বিপদে পড়েছে। সে তার বন্ধুকে বাঁচানোর জন্য সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে রেইনো এবং ইহারু একসঙ্গে দানবের বিরুদ্ধে লড়াই শুরু করেছে। তারা কাইজুটিকে থামানোর চেষ্টা করে। একজন কাইজুটিকে বিদ্যুৎ দিয়ে স্থির করে রাখে এবং অন্যজন এগিয়ে যায়। তারা একসঙ্গে খুব ভালোভাবে লড়াই করছিল। কাইজুটি রেইনোকে শেষ করার আগে ইহারুকে শেষ করার চেষ্টা করে, কিন্তু ইহারু সেই আক্রমণ এড়াতে পেরে যায়। এরপর রেইনো তার অস্ত্রে সমস্ত শক্তি একত্রিত করে এবং অনেকগুলো শক্তিশালী আঘাত করে। ধোঁয়ায় পুরো জায়গাটি ভরে যায় এবং ইহারু ভাবে যে তারা দানবটিকে পরাজিত করতে পেরেছে। কিন্তু অবাক হওয়ার মতো বিষয় হলো দানবটির কিছুই হয়নি।
কাইজুটি নিজের শরীর দিয়ে নিজেকে রক্ষা করেছে, তখন হঠাৎ রেইনোকে পিছন থেকে আক্রমণ করে। কাইজুটি রেইনোর শরীর ভুনে দেয়, ফলে সে মাটিতে পড়ে যায়। তার শরীর থেকে রক্তক্ষরণ হতে থাকে। ইহারু তাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু কাইজুটি তাকেও আঘাত করে। সে রেইনোর কাছে যায় এবং তাকে অপমান করতে থাকে। রেইনো হাল ছাড়েনি, বরং তার নিজের পুরো শক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছিল। তবে কাইজুটি তার হাত তুলে রেইনোকে হত্যা করতে যাচ্ছিল। ইহারু তার দুর্বলতার কারণে কাঁদতে থাকে এবং সাহায্যের জন্য চিৎকার করে। তাই কাইজুটি নিজের হাত তুলে রেইনোর আগে ইহারুকে শেষ করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ আলোর গতিতে কেউ একজন সেইখানে পৌঁছায়। সে কাইজুটিকে একটি শক্তিশালী ঘুষি মারে। দানবটি বিভ্রান্ত হয়ে যায় এবং কি ঘটছে তা বুঝতে পারে না। আসলে কাপকা সেখানে পৌঁছে গিয়েছিল। ইহারু এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। রেইনো কাপকাকে দেখে বলে, আমি দুঃখিত, আমি যথেষ্ট শক্তিশালী হতে পারিনি, তাই তোমাকে বাধ্য হয়ে আবার দানবে রূপান্তরিত হতে হলো। তখন কাপকা তাকে তুলে পাশে রাখে। দানবটিও মাথা তুলে আবার কাপকাকে আক্রমণ করে। কাপকা আঘাতটি অনুভব করে এবং বলে, তুমি তাদের এত যন্ত্রণা দিয়েছ, এর জন্য আমি তোমাকে ক্ষমা করব না। দানবটি আবারও আঘাত করতে থাকে, কিন্তু কাপকা দক্ষতার সাথে তার আক্রমণগুলো প্রতিহত করে এবং খুব দ্রুত তার দিকে ছুটে যায়। রেইনো এবং ইহারু এই শক্তি দেখে অবাক হয়ে যায়। কাপকা কাইজুটিকে আঘাত করা অব্যাহত রাখে। সে বলে, আমার বন্ধুকে কষ্ট দেওয়ার জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। কাইজুটি পুরো শহর জুড়ে ছিটকে পড়ে এবং তার কোর বাইরে বেরিয়ে আসে। কাপকা তার পিছু নেয় এবং তাকে হত্যা করার জন্য প্রস্তুত হয়, কিন্তু কিছু ডিফেন্স ফোর্সের অফিসার সেখানে পৌঁছায় এবং কাপকাকে দেখতে পায়। তারা তার অবস্থান সম্পর্কে ক্যাপ্টেনকে জানায়। কাপকা যখন তাদের দেখে তখন সে কিছুটা শান্ত হয়ে যায়। এর ফলে কাইজুটি দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং সেখান থেকে পালিয়ে যায়। সে একটি ছাদে উঠে কাপকাকে বলে, আমি এখন জানি কিভাবে তোমার সঙ্গে মোকাবিলা করতে হবে। সে অফিসারদের উপরে আক্রমণ করলে তৎক্ষণাৎ গিয়ে কাপকা সেই অফিসারদের রক্ষা করে। এরপর কাইজুটি নিজের ক্ষমতার ব্যবহার করে সেখান থেকে দ্রুত অদৃশ্য হয়ে যায়। মনে হচ্ছে সামনে কাপকার বিপদ আসতে চলেছে। এরপর কাপকা মাটিতে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায় এবং দ্রুত মানব রূপে ফিরে আসার চেষ্টা করে। তখন সে দেখে ভাইস ক্যাপ্টেন হোশিনা পিছন থেকে তাকে দেখছে। হোশিনা তার পূর্ণ শক্তি ব্যবহার করেন, ফলে তার কমব্যাট পাওয়ার 92% পর্যন্ত পৌঁছায়। এরপর প্রচণ্ড গতিতে কাপকার উপরে আক্রমণ করেন। আক্ষরিক অর্থে কাপকা হোশিনার সঙ্গে পেরে উঠতে পারছিল না এবং মনে হচ্ছিল এটাই তার শেষ, কিন্তু সেরকমটা ছিল না। কাপকা দ্রুত পরিস্থিতি বুঝে নেয় এবং হোশিনা থেকে যে কোনো উপায়ে পালানোর চেষ্টা করে, যাতে সে মারা না যায় বা কাইজুর আঘাতে ভাইস ক্যাপ্টেন হোশিনাকে যেন কোনো ক্ষতি না হয়। কিন্তু হোশিনা দয়াশীল ছিল না, বরং কঠোরভাবে তাকে আঘাত করে যাচ্ছিল। আক্ষরিক অর্থে কাপকার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। হোশিনা লক্ষ্য করে যে এই কাইজুটি আহত হচ্ছে এবং তাছাড়াও কাইজুটির নড়াচড়াগুলো অদ্ভুত, যা থেকে সে বুঝতে পারে যে এখানে কিছু একটা রহস্য আছে। এরপর হোশিনা ভীষণ রেগে যায় আর তার এক জায়গায় দাঁড়িয়ে নিজের শক্তি সঞ্চয় করে। তারপর হাওয়ার উপর আঘাত করে, ফলে কাপকার পা এবং চামড়া কেটে যায়। কাপকা তখনও হোশিনার থেকে পালানোর চেষ্টা করতে পারছিল না। হঠাৎ হোশিনা তার দ্বিতীয় আঘাতের জন্য প্রস্তুত হয়ে সোজা কাপকার হৃৎপিণ্ডতে আঘাত করে, কিন্তু অবাক হওয়ার মতো ব্যাপার যে কাপকা এর জন্য প্রস্তুত ছিল। সে জানতো যে হোশিনা তার হৃৎপিণ্ডে আঘাত করবে, তাই সে আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। এরপর কাপকা তার সমস্ত শক্তি জড়ো করে এবং তারপর হোশিনার অস্ত্রটিকে আঘাত করে উড়িয়ে দেয়। এরপর কাপকা এই সুযোগের ব্যবহার করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। হোশিনা যা ঘটেছে তাতে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। কিভাবে এই কাইজুটি অস্ত্রটিকে আঘাত করেছিল কিন্তু তাকে আঘাত করেছিল না, সে এই বিষয়টি বুঝতে পারে না। তাই তার মনে হয় কিছু একটা ভুল হচ্ছে। এরপর সে মিনাকে জানায় যে কাইজু নাম্বার 8 পালিয়ে গেছে এবং সে এর জন্য দুঃখিত। এরপর হোশিনা তার দলের কাছে যায়। মিনা তাকে দুঃখিত পেয়ে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? হোশিনা তার সন্দেহের কথা বলে না, বরং বলে সবকিছু ঠিক আছে, চিন্তার কিছুই নেই। তবে সে গত যুদ্ধে কাইজুটির নড়াচড়া, আক্রমণ এবং সবকিছু নিয়েই ভাবছিল। সে নিজেকে বলে ওই কাইজুটি ভাবছিল এবং প্রতিক্রিয়া দেখাচ্ছিল, এলোমেলোভাবে আক্রমণ করছিল না যেমনটা অন্য কাইজুরা করে। নিশ্চয় সেই কাইজু তার মধ্যে কিছু একটা ব্যাপার আছে। আর ঠিক এই সময় অন্য অফিসারদের থেকে খবর আসে যা তাকে অবাক করে দেয়। তারা জানতে পারে যে একটি কাইজু প্রথমে মানব রূপে ছিল, যাকে রেইনো এবং ইহারু দেখেছিল, তারপর রূপান্তরিত হয়েছিল একটি কাইজুতে। এদিকে কিকোরু কাপকার ফিরে আসার জন্য অপেক্ষা করছিল। সে
সে বুঝতে পারে না এই সব কিছু কি ঘটছে, তাই সে কাপকার থেকে সবকিছু জানার জন্য অস্থির হয়ে পড়ছিল। তখনই কাপকা সেইখানে ফিরে আসে। অবশ্যই তার শক্তি নিস্তেজ হয়ে গেছে এবং সে নড়াচড়া করতেও পারছিল না। তখন কিকরু তাকে দেখে খুব খুশি হয়, কারণ কাপকা ঠিক আছে। এরপর কাপকা হাসপাতালে যায় এবং তার বন্ধু রেনুর সঙ্গে দেখা করে। সে তখনও অসুস্থ ছিল এবং চিকিৎসা নিচ্ছিল। রেনু যখন জেগে ওঠে এবং সেখানে কাপকাকে দেখতে পায়, সে কাপকার কাছে ক্ষমা চায়, কারণ সে দুর্বল ছিল এবং কাইজুটির সঙ্গে লড়াই করতে পারেনি, বরং তাদের নিজেকেই বাঁচাতে হয়েছে। এই শুনে ইহারু রেনুকে জিজ্ঞেস করে, আমাদের তো সেই কাইজু নাম্বার 8 বাঁচিয়েছিল, তো তুমি এখন তার কাছে ক্ষমা চাইছো কেন? এরপর কিকরু আলোচনার বিষয় পরিবর্তন করে যাতে ইহারু কাপকার উপরে সন্দেহ না করে। অবশেষে কিছু সময় পর রেনু এবং ইহারু হাসপাতাল থেকে ছাড়া পায়। তার সুস্থ ও নিরাপদে ফিরে আসার খুশিতে একটি ছোটমোটো পার্টি করা হয়। সবাই এনজয় করছিল এবং দারুণ সময় কাটাচ্ছিল। তবে এই সময় ক্যাপ্টেন হোশিনা সবার সামনে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। সেটি ছিল যে আনুষ্ঠানিকভাবে কাপকাকে একজন পূর্ণ ডিফেন্স ফোর্স অফিসার হিসেবে নেওয়া হয়েছে। সে আর স্থায়ী অফিসার নয়, বরং সে এখন আনুষ্ঠানিকভাবে ইউনিফর্ম পরতে পারবে। কাপকা এটি শুনে হতবাক হয়ে যায়, এরই সাথে অন্যরাও হতবাক হয়ে যায়। এরপর ক্যাপ্টেন মিনা কাপকাকে অফিসিয়ালি ডিফেন্স ফোর্স অফিসার হিসেবে গ্রহণ করে। সবকিছু শেষে কাপকা চলে যাচ্ছিল, তখনই মিনা তাকে বলে, অফিসার হওয়ার উত্তেজনায় ভেসে যেও না। যুদ্ধক্ষেত্রে আমার পাশে দাঁড়ানোর জন্য তোমার এখনো অনেক পথ যেতে হবে। এই কথা শুনে কাপকা খুব উৎসাহিত হয় এবং তাকে বলে, আমি সেখানে পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এরই সাথে মিনা কাপকাকে এটাও জানায় যে হোশিনার কারণে সে আনুষ্ঠানিকভাবে ডিফেন্স ফোর্সের একজন অফিসার হতে পেরেছে, তাই তাকে হোশিনার প্রত্যাশা পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে বলে। এরপর কাপকা ঠিক আছে বলে সেখান থেকে চলে যায়। কাপকা যথারীতি সারা রাত ধরে পড়াশুনো করছিল কাইজু দানবের নিয়ে। এরপর সে যখন চলে যাচ্ছিল, তখনই পাশ থেকে একটি শক্তি অনুভব করে। সে ভাবে এত রাতে কে জেগে আছে। যখন সে উকি দিয়ে দেখে, তখন হতবাক হয়ে যায়। সে দেখে এটা ছিল ভাইস ক্যাপ্টেন হোশিনা, যে রাতেও প্র্যাকটিস করছিল। তার শক্তি যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে। সে তার শেষ লড়াইতে কাইজু নাম্বার 8 এর সাথে কাটানো মুহূর্তগুলো মনে মনে কল্পনা করছিল এবং সে লড়াইয়ের দৃশ্যটি আঁকছিল। সে তার পরিকল্পিত লড়াইয়ে কাপকার সেই কাইজু নাম্বার 8 কে শেষ করে দেয়। কাপকা এটা খেয়াল করে এবং ভীষণ ভয় পেয়ে যায়। হোশিনা যখন টের পায়, তখন সে কাপকাকে দেখে বলে, কি হলো, এত ঘাবড়ে গেলে কেন? আমি শুধুমাত্র আমার শেষ কাইজুর লড়াইয়ের দৃশ্যটি কল্পনা করছিলাম। সেবার সে পালিয়েছিল, কিন্তু এবার যদি তাকে পাই তবে রেহাই দেব না। এই কথা শুনে কাপকার গলা শুকিয়ে যায়, কিন্তু এরপর সে হোশিনার কথা মনে করে নিজেকে সামলায় এবং বলে, চিন্তা করবেন না ভাইস ক্যাপ্টেন, আমি আপনার প্রত্যাশা পূরণ করব, আপনাকে হতাশ করব না। এরপর হোশিনা ঠাট্টার ছলে বলে, আমি তোমার মতো 1% কমব্যাট পাওয়ারের লেভেলের কারো কাছে কি আশা করব? তবে হ্যাঁ, তোমার উপরে আমি 1% ভরসা করতে পারি। এই কথা শুনে কাপকা খুব খুশি হয় এবং আনন্দে আত্মহারা হয়ে যায়। ঠিক সেই সময় আকাশে বিশাল একটি ঝাঁক কাইজু উড়ে আসছিল। তাদের নেতৃত্ব দিচ্ছিল লাল রঙের একটি কাইজু, যে মানুষের মতো কথা বলছিল। দেখে মনে হচ্ছিল না যে সে কোনো ভালো উদ্দেশ্য নিয়ে এসেছে। অন্যদিকে ভাইস ক্যাপ্টেন হোশিনা তখনও কাইজু নাম্বার 8 এবং 9 নিয়ে গবেষণামূলক কাজ করছিল। সে অনুভব করছিল কিছু একটা হতে চলেছে। এদিকে কাপকা টেরেসে দাঁড়িয়ে চিন্তা ভাবনা একত্র করছিল এবং ভাবছিল সামনে সে কি করবে। হঠাৎ কাপকা তাদের পুরো ঘাঁটির উপরে একটি বিশাল আগ্নেয় আক্রমণ দেখতে পায়। কাইজু আক্রমণ শুরু করেছে এবং চারপাশ আগুনে ভরে গেছে। সবাই এই বিষয়ে জানতে পারে। তবে সমস্যার ব্যাপার ছিল যে ক্যাপ্টেন মিনার সঙ্গে অনেক অফিসারও তখনও ঘাঁটিতে উপস্থিত ছিল না। অপারেশন রুম থেকে হোশিনাকে জানানো হয় যে কাইজুগুলির ফর্টিটিউড 6 এর উপরে, যার মানে তারা সাধারণ কাইজু নয়। এগুলো হলো একেবারে হঞ্জু নামক কাইজুর পরের স্তরের শক্তিশালী কাইজু। সঙ্গে সঙ্গে হোশিনা তার স্যুট পরে নেয় এবং তার দলকে দ্রুত বাইরে যাওয়ার নির্দেশ দেয়। সবাই তার কথা শুনে দ্রুত কাইজুগুলোর দিকে ছুটে যায়। কাপকা পরিস্থিতি দেখে প্রচন্ডভাবে চমকে যায়। একটা দুটো নয়, কাইজুগুলো পুরো এক পাল নিয়ে এসেছে, আর তারা একটা নির্দিষ্ট জায়গায় আক্রমণ করছে, যার মানে একটাই, তাদেরকে পেছন থেকে কেউ একজন নিয়ন্ত্রণ করছে। সে সঙ্গে সঙ্গে হোশিনাকে ফোন করে, যিনি ততক্ষণে কাইজুগুলোর দিকে যাচ্ছিলেন। কাপকা বলে, এই কাইজুগুলোকে একজন নিয়ন্ত্রণ করছে, আগে তাকে শেষ করতে হবে। ঠিক সেই মুহূর্তে সেই কাইজুটি হোশিনার সামনে এসে যায়। ভাইস ক্যাপ্টেনও সেই কাইজুটিকে দেখতে পায়। কাইজুটি হোশিনার সাথে কথা বলতে শুরু করে এবং বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখানকার সবচেয়ে শক্তিশালী, তাই আমি তোমাকেই প্রথমে
প্রথমে মারব। হোশিনা অবাক হয় কারণ কাইজুটি মানুষের মতো কথা বলছে। অপারেশন রুম থেকে কাইজুটির শক্তির স্তর নির্ধারণ করা হয়, যা ছিল 8.3। তাই তারা সন্দেহ করছিল হোশিনা সেই কাইজুটিকে হারাতে পারবে কিনা। তখন কাইজুটি সঙ্গে সঙ্গে হোশিনার দিকে আক্রমণ করে এবং সঙ্গে সঙ্গে লড়াই শুরু হয়ে যায়। হোশিনা কোনোভাবে সেই আক্রমণ এড়িয়ে যায়। আরও একটি আক্রমণ তার দিকে আসে, ফলে হোশিনা সামাল দিতে পারছিল না। কিন্তু সেই আক্রমণটিকে হোশিনা ব্যর্থ করতে পেরে যায়। সেই মুহূর্তে কাইজুটি প্রচণ্ডভাবে উৎসাহিত হয়ে যায়, তার চোখ নীল হয়ে যায় এবং সে প্রচণ্ড জোরে চিৎকার করে। এই চিৎকারের শব্দ শুনে সব কাইজুগুলো আরও জোরে চিৎকার করে ওঠে। সেটি দেখে মনে হচ্ছিল যে তাদের নতুন কোনো আদেশ দেওয়া হয়েছে। হোশিনা পরিস্থিতি বোঝার আগেই কাইজুটি তার উপরে ঝাঁপিয়ে পড়ে। হোশিনা তার দিকে মনোযোগ দেয় যাতে সে তাকে আক্রমণ করতে না পারে। শেষমেশ হোশিনা তার অস্ত্র বের করে এবং সত্যিকারের লড়াই শুরু করে। আর সত্যি বলতে লড়াইটি ছিল দুর্দান্ত। একই সময়ে ডিফেন্স ফোর্সের বাকি সদস্যরাও কাইজুগুলোর সব দিক থেকে আঘাত করতে শুরু করে, কিন্তু তাদের আক্রমণ কাইজুগুলোর ওপর কোনো প্রভাব ফেলতে পারছিল না। এই সময় কাপকা ফোন করে একটি গুরুত্বপূর্ণ খবর জানায় যে কাইজুগুলোর দুর্বলতা লুকিয়ে আছে তাদের পিঠের মধ্যে, তাই কাইজুগুলোকে পেছন দিক থেকে আক্রমণ করতে হবে। সবাই কাপকার কথা শুনে এবং কাইজুগুলো চারপাশে ঘুরে আঘাত করার চেষ্টা করে, কিন্তু তখনই অন্য কাইজুগুলো এসে তাদের সঙ্গীদের বাঁচিয়ে নেয়। ফলে তারা আর পিছন থেকে কাইজুগুলোর উপরে আক্রমণ করতে পারে না। আসলে এই কাইজুগুলো একে অপরকে সহযোগিতা করছে এবং একজন আরেকজনকে রক্ষা করছে, ফলে কেউ কাইজুগুলোকে আক্রমণ করতে পারছে না। ঠিক সেই সময় কিকরু তার নতুন অস্ত্র নিয়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে এবং সে কাইজুদের শেষ করে দেয়। সে কাইজুগুলোকে পিছন থেকে আক্রমণ করে মারতে পারছিল। আমরা জানতে পারি যে এই অস্ত্রটি ক্যাপ্টেন মিনা তাকে দিয়েছিল। তাই বর্তমানে কিকরু হলো ডিফেন্স ফোর্সের তৃতীয় ইউনিটের তৃতীয় সবচেয়ে শক্তিশালী সদস্য এবং অবশ্যই তাকে এখন থেকে নির্ভর করা হবে। এরপর কিকরু তার অস্ত্র ব্যবহার করে কাইজুগুলোকে ক্ষত বিক্ষত করতে শুরু করে। রেইনো তার ফ্রিজ করার গুলি ব্যবহার করে কাইজুগুলোকে স্থির করতে পারে। এরপর রেইনো ও কিকরু মিলে এক চমৎকার সহযোগিতা করে কাইজুগুলোকে মারতে থাকে। এদিকে হোশিনা তখনও বিশাল কাইজুটিকে অফিসারদের থেকে দূরে টেনে নিয়ে ট্রেনিং এরিয়ার ভিতরে ঢুকানোর চেষ্টা করছিল, যাতে ক্ষয়ক্ষতি কম হয়। কাইজুটি সেটা বুঝতে পারে এবং হোশিনার উপর ক্রমাগত আক্রমণ করে যায়, এমনকি তাকে কোনো ছাড় দিচ্ছিল না। অপারেশন রুম থেকে ট্রেনিং এর দরজা খোলা হয়। এরপর হোশিনা যখন ভিতরে ঢুকতে যাচ্ছিল তখনই কাইজুটির দরজা ভেঙে দেয়। এরপর হোশিনা কাইজুটির দিকে তাকায়, কিন্তু তাকে আর দেখতে পায় না। কাইজুটি দেওয়ালের উপরে চড়ে তার উপর প্রথম আক্রমণ করার জন্য প্রস্তুত হয় এবং আক্রমণ করে। ভাইস ক্যাপ্টেন হোশিনা তার পূর্ণ শক্তি প্রকাশ করে প্রচণ্ড আগ্রাসীভাবে কাইজুটির মুখোমুখি হন। এইদিকে একটি মেয়ে অফিসার একটি কাইজুর সঙ্গে লড়াই করে তাকে হারাতে পারছিল না। কাইজুটি প্রায় সেই মেয়েটিকে মেরে ফেলতেই যাচ্ছিল, তখনই কাপকা তাকে দেখতে পায় এবং বাঁচাতে ছুটে যায়। সে তার গতি বাড়াতে তার পা সামান্য কাইজুতে রূপান্তরিত করে এবং সত্যি মেয়েটিকে রক্ষা করতে সক্ষম হয়। মেয়েটি তার এত গতি দেখে হতবাক হয়ে যায়। তখন অন্য একটি কাইজু তাদের শেষ করতে আসছিল, কিন্তু হঠাৎ করে কিকরু ঘটনাস্থলে পৌঁছে কাইজুটিকে মারতে শুরু করে। রেইনো ও কিকরু একসাথে ছিল। তারা একসাথে এই এলাকার সব দানবকে শেষ করে দিয়েছে। তারা একসঙ্গে খুব অসাধারণভাবে লড়াই করছিল। তখনই সেখানে বাকি অফিসারগুলো এসে রেইনো ও কিকরুকে সাহায্য করতে শুরু করে। অন্যদিকে হোশিনা তার দলের প্রতি অহংকার করে মূল কাইজুটির দিকে তাকিয়ে বলে, এই স্কোয়াডকে টার্গেট করে তুমি ভুল করেছো, এখন তোমার চামড়া তোলা হবে। দানবটি তার কথা না শুনে সব দিক থেকে হোশিনাকে আক্রমণ করতে থাকে। হোশিনা কাইজুটির মোটা স্তর একের পর এক কেটে ফেলতে শুরু করে, আক্ষরিক অর্থে তাকে ছিন্ন ভিন্ন করে দেয়। কাইজুটির গলা কেটে দেয়, কিন্তু কাইজুটি নিজেকে পুনর্গঠিত করে ফেলে। তার হাতও আবার ফিরে আসে। হোশিনা আবার কাইজুটিকে আক্রমণ করতে সক্ষম হয়, ফলে কাইজুটির কোর তার সামনে উন্মুক্ত হয়ে যায়। সে কোরটির দিকে ঝাঁপিয়ে পড়ে চূড়ান্ত আঘাত হানে। সবাই ভাবছিল কাইজুটি শেষ হয়ে গেছে, কিন্তু অবাক করা বিষয় কাইজুটি তখনও জীবিত। এমনকি তার শক্তি বহু গুণ বেড়ে গেছে। কাপকা সে শক্তি অনুভব করতে পারে। কাইজুটির শরীর বড় হতে শুরু করে এবং তার মধ্যে থেকে গরম বাষ্প বের হতে থাকে। কাইজুটি সে বাষ্প চারিদিকে ছড়িয়ে ফেলে, যাতে কেউ তার কোরে আক্রমণ করতে না পারে। বাষ্প সরে যাওয়ার পর কাইজুটি এক বিশাল রূপে আবির্ভূত হয়। সে অবশেষে তার সমস্ত শক্তি ব্যবহার করে নিয়েছে। তাই অপারেশন রুমে থাকা মেয়েটি যখন তার ফর্টিটিউড লেভেল মাপে, তখন দেখা যায় যে সেটি ছিল 9.0। এটা
দেখে মনে হয় যে সবকিছুই শেষ। এই সময় কাপকা সেই দানবের বিশাল রূপ দেখে আতঙ্কিত হয়ে পড়ে। হোশিনাও কাইজুটির রূপ দেখে আতঙ্কিত হয়ে যায়, কিন্তু এর সত্ত্বেও কাইজুটির উপরে ঝাঁপিয়ে পড়ে। সে তার পুরো শক্তি দিয়ে সব দিক থেকে তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। হোশিনা তলোয়ারগুলি ছিল খুব ছোট, এমনকি সেটির দ্বারা দানবের চামড়া ভেদ করতে পারে, কিন্তু সেটি কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারছিল না। সবাই হোশিনার দিকে তাকিয়ে ভয় পাচ্ছিল, কারণ তারা দেখছিল যে হোশিনা তার সমস্ত শক্তি দিয়ে লড়াই করছে, যদিও তারা নিশ্চিন্ত ছিল যে এই কাইজুটির কাছে এসে হারতে চলেছে। তার স্যুটের তাপমাত্রা বাড়ছিল এবং তার শক্তিও কমতে শুরু করেছিল। দানবটি হোশিনাকে লক্ষ্য করে আবারও কিছু ছোট ছোট দানব পাঠায়, যেগুলো হোশিনার কাছে গিয়ে বিস্ফোরিত হয়ে যায়। এরপর হোশিনা তার সমস্ত শক্তি দিয়ে একটা শেষ সুযোগ খুঁজে কাইজুটিকে আক্রমণ করার, তাই সে কাইজুটির পিঠে আঘাত করার সিদ্ধান্ত নেয়। হোশিনা আক্রমণ করতে গেলে কাইজুটি আগে টের পেয়ে যায় এবং হোশিনাকে এমন এক আঘাত করে, ফলে হোশিনা দূরে ছিটকে গিয়ে একটি দেওয়ালে আঘাতপ্রাপ্ত হয়। এই দৃশ্য দেখে সবাই ভেবে নেয় যে হোশিনা হয়তো শেষ হয়ে গেল। সৌভাগ্যক্রমে হোশিনা চোখ খুলে, তখন তার অতীতের একটি কথা মনে পড়ে, যখন সবাই তাকে বলতো যে সে একজন অফিসার হওয়ার যোগ্য নয়, কারণ সে বন্দুকের পরিবর্তে তলোয়ারের ব্যবহার করে, যা দুর্বল এবং বিশাল কাইজুদের বিরুদ্ধে অকার্যকর। এমনকি ডিফেন্স ফোর্সও তাকে বারবার প্রত্যাখ্যান করেছিল, তাকে ডিফেন্স টিমে নিতে কেউ রাজি ছিল না। তখন হোশিনা তার বাবার কথা মনে পড়ে, যখন তিনি বলেছিলেন যে কেউ তার ট্যালেন্টকে স্বীকৃতি দেবে না, তাই তাকে ডিফেন্স ফোর্স অফিসার হওয়ার স্বপ্ন ছেড়ে দিতে হবে। সে কখনো অফিসার হতে পারবে না। কিন্তু একজন ছিলেন যিনি সবার বিরুদ্ধে গিয়ে হোশিনার প্রতিভাকে স্বীকৃতি দিয়েছিলেন এবং বলেছিলেন, তোমার দক্ষতা আমাদের অনেক কাজে আসবে, তুমি আমার ইউনিটের ভাইস ক্যাপ্টেন হবে এবং আমার অনুপস্থিতিতে তাদের রক্ষা করবে। সেই কথা মনে পড়ে হোশিনা প্রচণ্ডভাবে উত্তেজিত হয়ে যায় এবং তার সমস্ত শক্তি দিয়ে কাইজুটির উপরে ঝাঁপিয়ে পড়ে। সে তাকে কোনো সুযোগ দেয় না, উপর থেকে নিচে থেকে সব কৌশল ব্যবহার করে আক্রমণ করতে থাকে। হোশিনা কোনো মতে হার মানতে রাজি নয়। কাইজুটি আক্ষরিক অর্থে বুঝতে পারছিল না কোথা থেকে আক্রমণটি আসছে, সেটি শুধু স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। হোশিনা যখন আবার আক্রমণ করতে যাচ্ছিল, তখনই হঠাৎ করে দানবটি তাকে ধরে ফেলে এবং চাপ দিতে শুরু করে। হোশিনা যে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করছিল, হোশিনা যে পরিমাণ যন্ত্রণা অনুভব করছিল তা স্বাভাবিক ছিল না। কাপকা এই দৃশ্য দেখে হোশিনার কথা ভেবে আতঙ্কিত হয়ে যায়, ফলে নিজেকে ধরে রাখতে পারে না। সে তার পুরো শক্তির ব্যবহার করে রূপান্তরিত হওয়ার প্রস্তুতি নেয় এবং কাইজুটির দিকে ছুটে যায়। যদিও এর ফলে তার আসল পরিচয় প্রকাশ হয়ে যাবে, এই ভেবে রেইনো তাকে থামানোর চেষ্টা করে এবং বলে, এখন গেলে সবাই জেনে যাবে, এর সাথে তুমি শেষ হয়ে যাবে। কিন্তু কাপকা সবকিছু জেনেও রূপান্তরিত হতে যাচ্ছিল। সেই সময় ক্যাপ্টেন মিনা সেই স্থানে পৌঁছে যায়। হোশিনা কাইজুটির দিকে তাকিয়ে বলে, আমি জিতে গেছি। তখনই মিনা একটি গুলি লোড করে এবং দানবটিকে এমনভাবে আঘাত করে, ফলে তার অন্য হাতটিও উড়ে যায়। ক্যাপ্টেন মিনার শক্তি ছিল ভয়ঙ্কর। মিনা কাইজুটির কোরের অবস্থান নির্ণয় করে, যা তার পিঠের মাঝে ছিল। এখন সবকিছু প্রস্তুত, শুধু দানবটিকে স্থির করতে হবে যাতে মিনা কোরে আঘাত করতে পারে। তবে অন্য কাইজুগুলো মূল কাইজুটিকে রক্ষা করার চেষ্টা করছিল। এরপর হোশিনা এবং কিকোরু একসাথে কাইজুটির পায়ে আঘাত করে এবং তাকে নিচে ফেলে দেয়। অত্যাধিক শক্তি ব্যবহার করার কারণে কিকোরুর শক্তি শেষ হয়ে যায় এবং হোশিনা দানবটিকে ধরে রাখার জন্য ক্রমাগত আক্রমণ করে যায়, যত বেশি সময় সম্ভব কাইজুটিকে স্থির রাখতে, যাতে ক্যাপ্টেন মিনা লক্ষ্য নির্ধারণ করতে পারে। তাই হোশিনা তার শেষ শক্তি দিয়ে কাইজুটিকে আঘাত করার চেষ্টা করছিল, যাতে কাইজুটিকে আটকে রাখা যায়। কিন্তু হোশিনারও শক্তি প্রায় শেষ হয়ে আসছিল এবং দানবটি তাকে গিলে ফেলতেই যাচ্ছিল। ঠিক তখনই মিনা হোশিনাকে ধন্যবাদ জানিয়ে বলে, আমি খুশি যে তোমাকে ভাইস ক্যাপ্টেন বানিয়েছি। এরপর ক্যাপ্টেন মিনা চূড়ান্ত আঘাতটি হানে এবং দানবটিকে শেষ করে দেয়। অবশেষে লড়াই শেষ হয়। ডিফেন্স ফোর্সের 3rd ডিভিশন জিতে যায় এবং কাইজুটি পরাজিত হয়। সবাই খুব খুশি হয়ে যায়, তারা কেউ বিশ্বাস করতে পারছিল না। কাপকা আনন্দে কাঁদতে শুরু করে এই বিশাল বিজয়ের পর। সে সবার দিকে তাকিয়ে বলে, এটাই আমার স্বপ্ন। ছোটবেলা থেকে আমি এই আনন্দের মুহূর্তগুলোর জন্যই বাঁচতে চেয়েছিলাম। আমি খুব খুশি, কিন্তু এই আনন্দ চিরস্থায়ী ছিল না। হঠাৎ সেই হঞ্জু গ্রুপের কাইজুগুলো এক জায়গায় জড়ো হয়ে একটি বিশাল বৃত্ত তৈরি করে এবং নিজেদের একটা বিশাল বোমে রূপান্তরিত করে ফেলে। এদিকে সেই বিশাল কাইজুটির এখনও শেষ নিঃশ্বাস
নিঃশ্বাস বাকি ছিল। সে হোসিনার দিকে তাকিয়ে উপহাস করে বলে, এই যুদ্ধের সমাপ্তি আমাদের দ্বারাই হবে। অপারেশন রুম থেকে হিসেব করে দেখে যে বিস্ফোরণের শক্তি এমন যে তাদের কারো পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। সবাই হতাশ হয়ে যায়, কি করবে বুঝতে পারছিল না। কিন্তু আমাদের কাপকা সেটি কখনোই হতে দিবে না। তাই সেই সময় কাপকা পুরো শক্তি দিয়ে বোমার দিকে ছুটে যায়। সে তার নিজের ব্যাপারে কিছুই ভাবে না, তার একমাত্র চিন্তা বাকি সকলের জীবন নিয়ে। সবাই প্রথমে কাপকাকে এত দ্রুত যেতে দেখে হতবাক হয়ে যায়। তারা বুঝতে পারছিল না কাপকার গতি এত বাড়ল কিভাবে। তবে কাপকা তাদের সবারই এত কষ্টের পর আর কাউকেই মরতে দেবে না। তাই সে সবার সামনে নিজের কাইজু রূপে রূপান্তরিত হয়। সে মনে মনে বলে, আমি কাউকেই আঘাত পেতে দেব না। এর জন্য হয়তো পরে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। সবাই লড়াইয়ে লোকেদের জন্য নিজের জীবন দিয়েছে, তাই এতে যদি আমার জীবনও চলে যায় তবে কোনো আফসোস নেই। এই বলে সে নিজের সমস্ত শক্তি একত্রিত করে এবং তার পায়ে প্রপেলার তৈরি করে এবং বোমার দিকে উড়ে যায়। সে প্রচণ্ড জোরে চিৎকার করে এবং নিজের সমস্ত শক্তি দিয়ে বোমাটিকে আঘাত করে। তার আঘাত ছিল এত শক্তিশালী যে বোমাটি উপরে উড়ে যায়। এরপর সে মাটিতে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গেই বোমাটি বিস্ফোরিত হয়ে যায়। তখন সবাই মাথা নিচু করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কাপকা দাঁড়িয়ে থাকে। সে নিজের শিল্ডের ব্যবহার করে নিজেকে রক্ষা করে। সে তার জায়গায় বীরের মতো দাঁড়িয়ে থাকে। সবকিছু শান্ত হয়ে যাওয়ার পর ক্যাপ্টেন মিনা তার বন্ধু কাপকার দিকে তাক করে বলে, তোমাকে গ্রেপ্তার করা হচ্ছে। কাপকা এতে কোনো প্রতিক্রিয়া দেখায় না। এরপর তাকে একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়। এদিকে হেডকোয়ার্টারে ডিফেন্স ফোর্সের সব উচ্চ পদস্থ অফিসারগুলো এক বৈঠকে বসলেন কাপকার সাথে কি করা হবে এবং কিভাবে তাকে শাস্তি দেওয়া হবে তা নিয়ে আলোচনা করার জন্য। তখন ডিফেন্স ফোর্সের ডিরেক্টর সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজেই কাপকাকে পরীক্ষা করে দেখবেন। তাই কাপকাকে হেডকোয়ার্টারে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে কাপকা এক উচ্চ সুরক্ষিত ঘরে শিকলবদ্ধ অবস্থায় বন্দী ছিল। কাপকা নিজের অবস্থাতে খুব হতাশ ছিল। এমন সময় মিনা ও হোসিনা কিছু সৈন্য নিয়ে সেখানে প্রবেশ করে। কাপকা যখন হোসিনার সঙ্গে কথা বলতে যায় তখন হোসিনা তাকে চুপ করে থাকতে বলে। বাইরে থার্ড ইউনিটের সবাই দাঁড়িয়েছিল, সঙ্গে তাদের সবার মুখে স্পষ্ট হতাশার ছাপ। কাপকাও খুব দুঃখিত ছিল, এমনকি তার বন্ধু রেইনোর চোখের দিকে তাকাতেও পারে না। কাপকা ধরে নিয়েছে যে এটাই তাদের শেষ দেখা। কাপকা যখন গাড়িতে উঠতে যায় তখনই রেইনো লাইন থেকে বেরিয়ে এসে তাকে বলে, আমার পুরো বিশ্বাস যে তুমি ফিরে আসবে, আমরা তোমার জন্য অপেক্ষা করব। কাপকা তার কথা শুনে খুব প্রভাবিত হয়। এরপর মিনা গাড়ির দরজা বন্ধ করে দেয় এবং বলে, এখানে কোনো ক্যামেরা নেই, কেউ নজরদারি করছে না। তখন মিনা বলতে শুরু করে, আমি যখন দেখেছিলাম তুমি কাইজু বোমাটির দিকে এত দ্রুত ছুটে যাচ্ছ তখন আমি হতবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম যে এই ধরনের কাজ তোমার পক্ষে সম্ভব। তাই চিন্তা করো না, থার্ড ডিভিশনের কেউ তোমাকে ঘৃণা করে না, বরং আমরা তোমাকে নিরাপদে বের করে আনার জন্য প্রমাণ জোগাড় করব এবং আমাদের হাতে যা কিছু আছে তা দিয়ে তোমার সাজা কমানোর চেষ্টা করব। এই কথা শুনে কাপকা প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে যায় এবং মিনাকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো আমাদের প্রতিজ্ঞা মনে রেখেছ? মিনা উত্তরে বলে, হ্যাঁ মনে রেখেছি এবং আমি সবসময় তোমার পাশে থেকে লড়াই করার জন্য অপেক্ষা করব। এই কথা শুনে কাপকা তার নিজেকে ধরে রাখতে পারে না। সে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে। এরপর তাকে হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয় এবং সেখানে বন্দী করা হয়। এদিকে থার্ড ডিভিশনের সকল অফিসার দুশ্চিন্তায় ছিল এবং এ বিষয়ে তাদের কি করা উচিত সেটি কেউ বুঝতে পারছিল না। এক অফিসার বলে যে কাপকা কখনোই কাউকে আঘাত করবে না, বরং কাপকাই তো তাদের সবার জীবন বাঁচিয়েছে। ইহারুও একই কথা বলে। সবাই ভাবছিল তাদের বন্ধু কাপকাকে বাঁচানোর জন্য কি করবে, কিন্তু তাদের হাতে কোনো উপায় ছিল না। এদিকে মিনা সেই অপারেশন রুমে থাকা মেয়েটিকে নির্দেশ দেয় কাপকার সম্পর্কে সব প্রমাণ সংগ্রহ করতে, যাতে ডিফেন্স ফোর্সের হেডকোয়ার্টারে সেগুলো দেখিয়ে কাপকার শাস্তি কমানো যায়। কিকরু তার বাবা ডিফেন্স ফোর্সের ডিরেক্টরের কাছে যায় এবং বলে, বাবা আমি তোমার সাথে একটি বিষয়ে কথা বলতে চাই। প্রশিক্ষণের দিনে কাপকাই আমাকে কাইজুর হাত থেকে বাঁচিয়েছিল, এমনকি আমি নিশ্চিত যে কাপকা একজন মানুষ, তাই আমি চাই তুমি তাকে একটা সুযোগ দাও। তখন তার বাবা কিকরুকে একটি রিপোর্ট দেন এবং ব্যাখ্যা করেন যে এর ভিতরে যে হৃদয়টি আছে তা মানুষের নয়, এটা হলো কাইজুর কোর, সে আর মানুষ নয়, তাই আমাদেরকে তাকে শেষ করতে হবে। কিকরু হতাশ হয়ে চলে যাচ্ছিল কি তখনই সে থেমে বলে, তবুও আমি কাপকাকে বিশ্বাস করি যে সে একজন মানুষ। এরপর সে অফিস ছেড়ে বেরিয়ে যায়। এরই মধ্যে কাপকার বিচারের আগে তার সব বন্ধুরা তাদের পরিচিত সব উচ্চ পদস্থ আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করার
চেষ্টা করে যাতে কাফকা সাজা কমানো যায়, কিন্তু কোনো লাভ হয় না। পুরো বিষয়টি এখন আমাদের ডিরেক্টরের হাতে, যিনি তাকে পরীক্ষা করতে চেয়েছেন। এদিকে কাফকা বসে মিনার কথাই মনে করছিল। যখন মিনা তাকে বলেছিল যে কাফকাকে নিজেকে প্রমাণ করতে হবে যে সে একজন মানুষ, তাহলে সে বাঁচতে পারবে, সে মনে মনে বলে আমি হার মানব না, আমি নিজেকে মানুষ প্রমাণ করেই থাকব। তখনই ডিরেক্টর ভিতরে প্রবেশ করলেন, সাথে কয়েকজন গার্ড যারা দুটি ব্যাগ নিয়ে আসছিল। ডিরেক্টরের মুখ ছিল ভয়ঙ্কর, দেখে মনে হচ্ছিল তিনি কাফকাকে শেষ করতে প্রস্তুত। কাফকা যখন বলতে যাচ্ছিল যে সে একজন মানুষ, তখন ডিরেক্টর তাকে থামিয়ে দেয় এবং গার্ডকে দ্রুত কাফকার হাতকড়া খুলে দিতে বলে। গার্ড প্রতিবাদ করে বলে সেটি করলে সে তো আপনাকে মেরে ফেলতে পারে। এই শুনে ডিরেক্টর রেগে গিয়ে তাকে একটি দৃষ্টি দিলেন, যা তাকে ভয় পাইয়ে দেয় এবং সে তালা খুলে দেয়। কাফকা উঠে দাঁড়াতে ডিরেক্টর কাফকার দিকে গুলি ছুটতে থাকে। এরপর হঠাৎ করে ডিরেক্টর আবার তার বুকে আঘাত করে রক্ত নিয়ে নেয় এবং একটি পাত্রে রাখেন এবং বলেন, আর কখনোই মুখে উচ্চারণ করো না যে তুমি একজন মানুষ, কারণ কোনো মানুষ নিজের হাতে গুলি থামাতে পারে না। এর সত্ত্বেও কাফকা বলার চেষ্টা করে যে সে কোনো কাইজু নয়। এই শুনে ডিরেক্টর তার সঙ্গীদের বলেন অস্ত্র বের করতে। তখন ডাইরেক্টর নিজের শক্তিশালী স্যুটের সঙ্গে সেই অস্ত্রগুলি সেট করে দেয়। কাফকা আত্মরক্ষার ভঙ্গিতে যেতে ডাইরেক্টর কাফকার চোখে একটি আঘাত করে, ফলে কাফকা উড়ে গিয়ে পড়ে যায়। এরপর কাফকা কিছু বোঝার আগেই তার বুকে আরও একটি আঘাত পড়ে, যা তাকে গুরুতর আহত করে ফেলে। কাফকা নিজের আত্মরক্ষার জন্য শরীরের অর্ধেকটা রূপান্তরিত করে, কিন্তু পুরোপুরি রূপান্তর করতে রাজি নয়। ডিরেক্টর তার সামনে উপস্থিত ছিলেন এবং তাকে সুযোগ দিলেন না। মনে হচ্ছিল তিনি তাকে পিষে ফেলবেন। কাফকা সব দিকে ছুটে গিয়ে আক্রমণ এড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। ডিরেক্টরের শক্তি ছিল ভয়ঙ্কর। তিনি দ্রুত কাফকাকে ধরে ফেলেন এবং আঘাত করতে থাকেন। কাফকা শুধু আঘাত খেয়ে যাচ্ছিল। কাফকা মনে মনে ভাবে, ডাইরেক্টর এত শক্তিশালী কেমন করে? এটা তো কোনো মানুষের শক্তি নয়, এটা তো আমার মতো একটি কাইজুর শক্তি, হয়তো আমার থেকেও বেশি শক্তিশালী। আসলে কাফকার ধারণা ঠিক ছিল। ডাইরেক্টরে সে অস্ত্র এবং স্যুটটি সাধারণ ছিল না, এটি ছিল এক সময়কার অত্যন্ত শক্তিশালী ও বিপজ্জনক কাইজু দেহবশেষ থেকে তৈরি, যে কাইজুটি একাই পুরো শহরকে ধ্বংস করে দিয়েছিল এবং হাজার হাজার মানুষকে মেরেছিল। সেই কাইজুর দেহ থেকে ডাইরেক্টরের অস্ত্রটি তৈরি করা হয়েছিল। ডাইরেক্টর দ্রুত কাফকার দিকে ছুটে যায়। তখন কাফকা পুরোপুরি কাইজুতে রূপান্তরিত হয়। কাফকার কাইজুটি এক ভয়ঙ্কর চিৎকার করে, যা সেই স্থানে উপস্থিত সবাইকে আতঙ্কিত করে ফেলে। হিকোরু বাইরে থেকে দেখে বুঝতে পারে না যে কাফকা এমনটা করছে কেন। ডিরেক্টরও পিছিয়ে গেলেন এবং বুঝতে পারলেন পরিস্থিতি পাল্টে গেছে। আসলে কাইজুটি কাফকার চেতনাকে নিয়ন্ত্রণ করে তাকে ভেতরে আটকে রেখেছিল। কাইজুটি তাড়াতাড়ি ব্যাপারটি শেষ করার জন্য তার সব শক্তি একত্রিত করে নেয়। এরপর সে পাগলের মতো ডাইরেক্টরের উপরে ঝাঁপিয়ে পড়ে। মনে হচ্ছিল কাইজুটি তাকে মেরে ফেলবে। ডাইরেক্টর এই আক্রমণ কোনো মতে এড়াতে পারেন, কিন্তু কাফকা তার শরীর ঘুরিয়ে অন্য একটি আঘাত করে, যা ডাইরেক্টরের অবস্থা খারাপ করে দেয়। কাইজুটি তখন একের পর এক আক্রমণ করতেই থাকে। হিকোরু তখন চরম আতঙ্কে ছিল। কাফকা নিজেকেও দেখছিল যে কাইজুটি কিভাবে ডিরেক্টরকে নির্মমভাবে আঘাত করছে এবং সে কিছুই করতে পারছে না। এদিকে এই সময় রেইনো কঠোর প্রশিক্ষণ নিচ্ছিল। ইহারু অবাক হয়ে দেখছিল যে রেইনো কিভাবে তার বন্ধুর জেলে যাওয়া সত্ত্বেও এত স্বাভাবিক আছে। রেইনো তখন তাকে বলে, চিন্তা করো না, আমি নিশ্চিত যে কাফকা ফিরে আসবে। কাফকা তাদের কাছে প্রমাণ করবে যে সে একজন মানুষ, কিন্তু আমি তার ফিরে আসার আগেই আরো শক্তিশালী হতে চাই, যাতে এরপর থেকে আমি তাকে রক্ষা করতে পারি, ফলে তাকে যেন আর কখনোই কাইজুতে রূপান্তরিত হতে না হয়। ইহারুও তার কথা শুনে প্রভাবিত হয় এবং সেও প্রশিক্ষণ নিতে শুরু করে। এখন লড়াইয়ে ডিরেক্টর পিছিয়ে গিয়েছিলেন এবং তার সমস্ত শক্তি দিয়ে কাফকার উপর পাল্টা আঘাত করার চেষ্টা করছিলেন। তিনি কাফকাকে একটি আঘাত করেন, ফলে কাফকা উড়ে যায়। কিন্তু অবাক করা বিষয়, কাইজুটির কোর ডাইরেক্টরের পিছনে আবার তৈরি হয়, যা দেখে তিনি হতবাক হয়ে যান। এরপর কাইজুটি তার সমস্ত শক্তি দিয়ে ডাইরেক্টরকে এমন এক আঘাত করে যে ডাইরেক্টরের হাতের বর্ম প্রায় ভেঙে যায়। এরপর ডাইরেক্টর পুরো শক্তির আক্রমণও কাইজুর উপর কোনো কাজ করছিল না। এটি ছিল কাফকার আসল ক্ষমতা। লড়াই চলতে থাকে। ডিরেক্টর এবং কাফকার শক্তিও এখন প্রায় সমান। এই দেখে সবাই হতবাক হয়ে যাচ্ছিল যে ডিরেক্টর
ডাইরেক্টর যখন এই শক্তি ব্যবহার করতে পারেন তবে কেন কাফকাকে হত্যা করছেন না? তাহলে তিনি এতক্ষণ কেন অপেক্ষা করলেন? মনে হচ্ছে ডাইরেক্টর অন্য কিছু ভাবছিলেন। কিকরু তার বাবার সাথে বলা কথা মনে পড়ে এবং বুঝতে পারে যে তার বাবা তার কথা রেখে কাফকাকে আরেকটি সুযোগ দিচ্ছেন। এই ভেবে কিকরু খুব প্রভাবিত হয়। এই সময় কাইজুটি তার রূপ পরিবর্তন করে এবং তার রং লাল হয়ে যায়। তার শক্তিও আরো বেড়ে যায়। ডাইরেক্টর সঙ্গে সঙ্গে তার শিল্ডের ব্যবহার করে নিজেকে আক্রমণ থেকে রক্ষা করে, কিন্তু কাফকা তাকে উড়িয়ে দেয় এবং আবার তার দিকে ছুটে যায়। ডিরেক্টর তার অস্ত্রের কামান ব্যবহার করে কাইজুটির উপর ফায়ার করে এই আশায় যে তাকে পরাজিত করতে পারবে, কিন্তু কাফকা স্থির হয়ে দাঁড়িয়ে তার আক্রমণ শোষণ করে এবং আবার তার উপরে ঝাঁপিয়ে পড়ে। এরপর কাইজুটি তাকে এমন এক আঘাত করে ফলে সে পিছনে উড়ে যায়। কাফকা দ্রুত ডিরেক্টরের কাছে গিয়ে তাকে ধরে দেওয়ালের সঙ্গে আছড়ে মারে এবং ডিরেক্টরের ওপর একের পর এক আঘাত করতে থাকে। কোনো দয়া দেখায় না। ডিরেক্টর কাফকার উপরে ভরসা করার ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছিল এবং মনে হচ্ছিল যে তিনি মারা যাবেন। কিকরু কাফকাকে তার বাবার উপর আঘাত করতে দেখে চিৎকার করে ওঠে এবং কাফকাকে ডেকে তাকে হোশ ফেরানোর চেষ্টা করে। কাফকা তখন তার নিজের মধ্যে ছিল। সে সংগ্রাম করছিল দানবের ইচ্ছা থেকে বেরিয়ে এসে নিজের শক্তি নিয়ন্ত্রণ নিতে, কিন্তু পারছিল না। সে মনে মনে বলে, আমি কিকরুর বাবাকে তার চোখের সামনে মারতে পারি না, আমাকে এখান থেকে দ্রুত বের হতে হবে। সে সেই জায়গা থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু তার সামনে থাকা একটি কাইজু তাকে খেয়ে ফেলে। কাফকা তখন এক জলভরা স্থানে চলে যায় এবং তার চেতনা প্রায় বিলীন হতে থাকে। ডিরেক্টর তার শেষ মুহূর্তে ছিলেন এবং মনে করছিলেন এটাই তার শেষ। এদিকে কাফকা যখন চোখ বন্ধ করতেই যাচ্ছিল তখনই মিনা তার হাত ধরে বলে, আমি তোমার জন্য অপেক্ষা করব, তুমি কখনোই হারবে না, আমি তোমাকে আমার পাশে চাই। এরপর কাফকা তার শেষ আঘাতটি করে, যেটি ডাইরেক্টরের উপরে পড়ে না, বরং সে নিজেকে আঘাত করে এবং কাইজুটিকে থামিয়ে দেয়। এরপর সে রক্তাক্ত অবস্থায় ডিরেক্টরকে বলে, আমি একজন মানুষ এবং আমার নাম হলো কাফকা। সে আরো বলে, যাকে আমি সম্মান করি তাকে হত্যা করার চেয়ে আমার মৃত্যু ভালো। তখন কাফকা জ্ঞান হারিয়ে ফেলে। এরপর স্বাভাবিকভাবেই তার কাইজুরূপ অদৃশ্য হয়ে যায় এবং অফিসাররা তাকে শেষ করার জন্য এগিয়ে আসে, কিন্তু ডাইরেক্টর তাকে থামিয়ে বলেন, দ্রুত মেডিকেল টিমকে ডেকে এর চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করো। সেই লোকটি তখন তার মুখোশ খুলে বলে, আমি ভেবেছিলাম আপনি নিজেকে মেরে ফেলতে চেয়েছিলেন, আমি যে কোনো সময় আপনার জন্য প্রস্তুত ছিলাম। ডিরেক্টর বলেন, তোমার সাহায্য আমাকে লাগবে না, তবে হ্যাঁ, কাইজুটির শক্তি আমার প্রত্যাশার চেয়েও অনেক বেশি। যাই হোক, আমি যা জানতে চাইছিলাম তা জেনে গেছি। কাফকাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং অবশেষে বহু প্রতীক্ষিত মিটিং শুরু হয়। সবাই একত্রিত হয়। মিনা তার কাছে থাকা সমস্ত প্রমাণপত্র পেশ করলেন। এরই সাথে তিনি নিজের মতামত জানালেন। এরপর কাইজু নাম্বার 8 এর সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, যেটি ছিল যে কাফকাকে মুক্তি দিয়ে তাকে কাইজুর বিরুদ্ধে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে। এই বার্তাটি তখন 3rd ডিভিশনের সব সদস্যের কাছে পাঠানো হয়। মিনা বার্তাটি দেখতে পেয়ে খুব খুশি হন। রেনও খুব খুশি হয় এবং সবাই আনন্দে মেতে ওঠে। কাফকা কিভাবে এটি করলো সেটি যেন কেউ বিশ্বাস করতে পারছিল না। এরপর আমরা দেখতে পাই যে ডাইরেক্টর কাফকার কাছে বসে আছেন। তখন কাফকার জ্ঞান ফিরে আসে এবং ডিরেক্টর কাফকাকে সিদ্ধান্তের ব্যাপারে জানালেন। কাফকা খুব খুশি হয় এবং কি করবে বুঝতে পারছিল না। তখন কাফকা বলে, যদিও আপনারা আমাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চান, তবুও আমি খুব খুশি। আমি খুশি কারণ আমি মিনার পাশে দাঁড়াতে পারবো এবং আমার সব শক্তি ব্যবহার করে দানবের সঙ্গে লড়াই করতে পারবো। ডাইরেক্টর বলেন, এত খুশি হইও না, আমার প্রত্যাশা পূরণ করার চেষ্টা করো, নয়তো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কাফকা বলে, ঠিক আছে। এরপর সে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে। সবাই খুব খুশি ছিল, কিন্তু এই সুখ বেশি স্থায়ী হয়ে থাকার নয়, কারণ কাইজু নাম্বার 9 এখন অনেক উন্নত হয়েছে এবং মানুষদের সম্পর্কে সবকিছু শিখে নিয়েছে। দেখে মনে হচ্ছে সে খুব খারাপ কিছু পরিকল্পনা করছে এবং তার মতো অন্য একটি দানবের সাথে সহযোগিতা শুরু করেছে। তারা কি পরিকল্পনা করতে চলেছে সেটি জানার জন্য আপনাদের পরের সিজন দেখতে হবে। এর সাথে আমাদের প্রথম সিজন শেষ হয়ে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।